ভারতের চারান্দাসপুর গ্রামের এক প্রাচীন জঙ্গল, যেখানে লুকিয়ে আছে অলৌকিক শক্তির একটি বাক্স, যার ভেতরে নিজের বৃদ্ধাঙ্গুলি বলিদান দিলেই পূরণ হয় যে কোনো ইচ্ছা। জঙ্গলের এই রহস্য এখানেই শেষ নয়, এখানে একের পর এক হতে থাকে খুন, আর লাশের শরীর থেকে গায়েব হয়ে যায় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। কিন্তু কে বা কারা এই খুনগুলো করছে? তাছাড়া এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়েই বা সে কি করে? এসবের তদন্ত করতেই এই ভুতুরে জঙ্গলে আসে সিবিআই অফিসার রিয়া। এখানে সে এমন কিছু গা হিম করা রহস্য খুঁজে পায় যা আপনি কল্পনাও করতে পারবেন না। কি এমন লুকিয়ে আছে এই অন্ধকার জঙ্গলে? রিয়া কি পারবে সত্যটা খুঁজে বের করতে, নাকি কালো জাদুতে ভরা এই জঙ্গলে শয়তানের পূজারীদের কাছে হেরে যাবে সে? চলুন সেটাই দেখে আসা যাক আজকের গল্প মান্ডালা মার্ডার্সে। গল্পের শুরু হয় 1952 সালে। আমাদেরকে ভারতের চারান্দাসপুর দেখানো হয়, যেখানে চিড্ডি নামের এক মহিলা কিছু কথা বলছিল। সে সহ আরো কিছু মহিলা মিলে একটা এক্সপেরিমেন্ট করছিল। সেখানে এই সব মহিলার মেইন হচ্ছে রুক্মিণী। রুক্মিণী এই এক্সপেরিমেন্ট করছিল কিছু পুরুষ মানুষের উপর। তারা তাদের প্রতি হয়ে আসা কিছু অন্যায়ের বিরুদ্ধে লড়তে এই সব কিছু করছিল। গত 14 বছর অপেক্ষার পর আজ তাদের সেই এক্সপেরিমেন্টের রেজাল্ট দেখতে পারবে তারা। সবাই তো অধীর আগ্রহে বসেছিল। এই এক্সপেরিমেন্টটা আসলে কি সেটা আমরা ডিটেলসে পরেই জানতে পারবো। অন্যদিকে আমরা সেই গ্রামেরই লোকজনকে দেখতে পাই। তারা সবাই একজোট হয়েছিল। সবাই মিলে বলতে থাকে, আমাদের গ্রামের মানুষ মারা যাচ্ছে ওই রাক্ষসী মহিলাদের জন্য। তাই তাদের কালো জাদু হোক আর যাই হোক, সব আজই আমাদেরকে শেষ করতে হবে, নাহলে এই গ্রামে কাউকে আর খুঁজে পাওয়া যাবে না। এইসব বলেই গ্রামের লোকেরা আগুন নিয়ে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। এদিকে রুক্মিণী একটা পুরুষকে দেখছিল আর বলছিল, আজ হবে এক ঐতিহাসিক দিন, আজ থেকে পৃথিবী বদলাবে। তখন এই গ্রামের লোক এদিকে আসতে দেখে রুক্মিণী চিড্ডিকে বলে যে তাদের কাজ দ্রুত শেষ করতে হবে, আর এই কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত যেন যে করেই হোক তারা গ্রামের লোকেদেরকে আটকে রাখে। রুক্মিণী বারবার সেখানে একটা যন্ত্রের দিকে তাকায়, কারণ এটাই তার সব ইচ্ছা মতো কাজ করবে। তবে এত কিছু করার পরও গ্রামের মানুষকে আটকে রাখা বেশ কঠিন হয়ে পড়ে। আর ওইদিকে রুক্মিণীর করে এক্সপেরিমেন্টের লোকের উপরও আগুন লেগে যায়। সে তো এটা দেখে একেবারে ভেঙে পড়ে। চিডি তখন রুক্মিণীকে কোনোভাবে বুঝিয়ে বলে যে এখান থেকে পালিয়ে যেতে, কারণ সে বেঁচে থাকলে তাদের আশা পূরণ করার একটা পথ থাকবে। সেই যদি মরে যায় তাহলে তো সবকিছুই শেষ হয়ে যাবে। তাই সে যেন এই গ্রামের লোকের থেকে বেঁচে পালায়। তখনই গ্রামের লোকেরা ভেতরে চলে আসে আর সেই যন্ত্রটা নিয়ে যায়। এরপর তাদের সবার সাথে কি হয় সেটা আর দেখানো হয় না, কারণ দৃশ্য এখানেই কাট হয়। এখান থেকে দৃশ্য চলে আসে 2025 সালে। আমরা তখন পুলিশ অফিসার বিক্রমকে দেখতে পাই। বিক্রম বাইরে সিগারেট খেতে খেতে তার গার্লফ্রেন্ডের কথা মনে করছিল। হয়তোবা তার এখন কিছু একটা হয়েছে, সেই সম্পর্কে আমরা পরবর্তীতেই জানতে পারবো। এবার ট্রেনে উঠে পড়ে বিক্রম, তার সাথে তার বাবাও ছিল। দেখা যায় তার বাবা সেখানে অভিষেক নামের এক ছেলের সাথে বিক্রমকে পরিচয় করিয়ে দেয়। বিক্রম যে পুলিশ অফিসার এই কথা জানার সাথে সাথেই অভিষেকের মুখে কেমন একটা রিয়াকশন দেখা যায়। বিক্রমও তখন আবার খেয়াল করে যে অভিষেকের হাতের একটা আঙুল কাটা, যা দেখে তার কাছে ব্যাপারটা খুবই অদ্ভুত লাগে, কারণ সে তো পুলিশ অফিসার। তাই সবকিছুতেই সে সন্দেহ খুঁজে পায়, কিন্তু এখনই সেই বিষয়ে কিছুই বলে না। বিক্রমের বাবা বিশ্বনাথ বলে, তো অভিষেক, তুমি চারান্দাসপুরে কোথায় থাকো? অভিষেক জানায়, আমি থাকি না তো ওখানে, কাজের জন্য আসা যাওয়া করা হয় আর কি। বিক্রম তখন বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি প্রেস ফটোগ্রাফার, কিন্তু আঙুল ছাড়াও ছবি তুলতে পারো কিভাবে? অভিষেক বলে, ছবি আঙুল দিয়ে না, চোখ দিয়ে তুলতে হয় বিক্রম। এই কথা শুনে বিক্রম আর কিছুই বলে না। এরপরে বিক্রম আর তার বাবা আসে তাদের পুরাতন বাড়িতে, যেটা ছিল চারান্দাসপুরে। বিশ্বনাথ তখন তার স্ত্রী ভাসুদার কথা মনে করছিল। ঘরের প্রতিটি কোণায় তার স্মৃতি জড়িয়ে আছে, সেখানে কাটানো মুহূর্তগুলো যা ছিল তাদের 2 ছেলে আর তার স্ত্রীর। তার মানে বিশ্বনাথের 2টা ছেলে ছিল, কিন্তু ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তার আর এক ছেলের নাম পাওয়ান, আর অ্যাক্সিডেন্টটা হয়েছিল বিক্রমের জন্য। একদিন বিক্রম তার ভাইকে নিয়ে সাইকেলে করে বের হয়, কিন্তু এরপরই হঠাৎ অ্যাক্সিডেন্টে তার ভাই মারা যায়। আর পাওয়ান যেদিন মারা যায় সেদিন থেকেই তার মা ভাসুদাও মিসিং। পুলিশ অনেক খোঁজার চেষ্টা করেছে, কিন্তু ভাসুদার কোনো খোঁজ কেউ পায়নি। আজ পর্যন্ত সে মিসিংই আছে। সে কোথায় আছে, কেমন আছে, কেউ জানে না। অন্যদিকে অভিষেককে দেখা যায় সে আজ কিছু ছবি তোলার অর্ডার পেয়েছে, তাই সে লুকিয়ে একটা গ্যাংয়ের ছবি তোলে, কিন্তু তারা তো তাকে ঠিকই দেখে ফেলে। তাই অভিষেক কোনো মতে সেখান থেকে পালাতে শুরু করে, নাহলে এরা তো তার অবস্থাই খারাপ করে দিত। তাই সে তাদেরকে কোনোভাবে বোকা বানিয়ে সেখান থেকে লুকিয়ে পড়ে। তখন ওই গ্যাংয়ের লোকরাও তাকে না দেখে অন্যদিকে চলে যায়। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। বিক্রমের বন্ধু তার সাথে দেখা করে আর বলে, ভাই
ভালোই হলো তোর সাসপেনশন হয়েছে, অন্তত পুরাতন বন্ধুকে তো ফিরে পেলাম। আর কবিতার কি খবর, সে কি সুস্থ হয়েছে? বিক্রম বলে না, সে আগের মতনই আছে, এখনো বিছানায় পড়ে আছে। তার মানে কবিতা কোমায় রয়েছে। এ কথা শুনে তার বন্ধু বলে, চিন্তা করিস না বন্ধু, কবিতা একদিন ঠিকই কথা বলবে, আর একদিন সে হাঁটতেও পারবে। তারা কথা বলছিল, আর এদিকে কিছুক্ষণ পর বিশ্বনাথ স্নান করতে নদীতে নামে। তখনই সে দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। অভিষেকের বডির খণ্ড খণ্ড অংশ পানিতে ভেসে আসছিল, যা দেখা মাত্রই বিশ্বনাথ চিৎকার করে ওঠে আর বিক্রমকে ডাকতে থাকে। বিক্রমও তো দ্রুত এসে লাশটা দেখে একেবারেই শকড। লাশের কপালে ছিল একটা অদ্ভুত চিহ্ন, যেই চিহ্ন কিছু একটাকে নির্দেশ করছে। আর লাশের মুখের মধ্যেই খুব অদ্ভুতভাবে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ লাগানো ছিল, যা ছিল অনেক বেশি ভয়ানক। এই লাশ দেখে বিক্রমকে তার ফ্রেন্ড বলে, এটা দেখেই মনে হচ্ছে খুনি চাইছে তাকে আমরা খুঁজে বের করি, সে আমাদেরকে চ্যালেঞ্জ করছে এই চিহ্নটা একই দিয়ে। আর এটা সত্যি খুবই আজব চিহ্ন। বিক্রম বলে, আমি এই চিহ্নটা কোথাও তো দেখেছি। এরপরে বিক্রম চলে যায় তাদের ঘরে, আর সেখানে তার মায়ের ব্যাগটা খুঁজে বের করে, যা পুলিশ ঘটনাস্থলে পেয়েছিল যখন তার মা মিসিং হয়েছিল। বিক্রম তখন ব্যাগটা খুলে সেখানে তার মায়ের একটা ছবি পায়, আর সেই চিহ্নটা সে ব্যাগের মধ্যেও খুঁজে পায়, যা দেখে তার কাছে বিষয়টা আরো বেশি রহস্যময় লাগতে শুরু করে। তার মায়ের ব্যাগে পাওয়া এই চিহ্নর সাথে খুনের কি সম্পর্ক হতে পারে সেটা নিয়েই সে ভাবতে থাকে। রাতে বিক্রম তার বন্ধু পান্থামকে বলে, তুমি জানো, আমার সব সময় মনে হতো বাবা মাকে শক্ত হাতে খোঁজার চেষ্টা করেননি। আমি জানি না কেন সব সময় ফিল করতাম মা বেঁচে আছেন। পান্থাম এসব শুনে বলে, আমি সত্যিই সব সময় চাচিকে মিস করি ভাই। চাচিই একমাত্র ছিলেন যে আমাকে নিজের পরিবারের মতো ভালোবাসা দিয়েছেন। সেই এক রাত তোমাদের পুরো পরিবারের ভবিষ্যৎ বদলে দিল। ভয়ঙ্কর খারাপ রাত ছিল সেটা। বিক্রমও তখন মনে করে বলে, যখন বাবা একজন স্পেশালিস্টকে আনতে গিয়েছিলেন তখন হঠাৎ করেই মা আমাকে নিরাজ চাচার কাছে রেখে যান, আর সাথে নিয়ে যান পাওয়ান এবং উর্মিলা চাচিকে। সেদিন বাসুদা বারবার তার মৃত ছেলের বডি নিয়ে বলছিল, আমি যে করেই হোক পাওয়ানকে বাঁচাবো। সে তখন কিভাবে আর কোন বিশ্বাসের জোরে এই কথা বলে লাশ নিয়ে জঙ্গলে যায় সেটা কেউ জানত না। তারপর পরদিন পাওয়ানের বডিটা আবারও খুঁজে পায় বিশ্বনাথরা, কিন্তু সেদিন থেকে বাসুদা নিখোঁজ, আর তার জায়গায় পড়েছিল এই ব্যাগটা, যার মধ্যেই চিহ্নটা পায় বিক্রম। পান্থাম বলে, আর এই চিহ্নটাই পাওয়া গেছে অভিষেকের বডিতে। এবার চল আমরা চাচিকে খুঁজে বের করি। আমিও পুলিশ আর তুইও পুলিশ, তাহলে আমরা কেন চাচিকে শক্ত হাতে খুঁজে দেখব না? এখন তো আমাদের হাতে এই চিহ্ন দেওয়া সিকিটা রয়েছে, এটা কিন্তু অনেক বড় ক্লু আমাদের কাছে। দেখি না একটা চেষ্টা করে কত দূর পর্যন্ত যেতে পারি, কি বলিস? রাজি তুই? বিক্রম তো এই কথা শুনেই পান্থামকে জড়িয়ে ধরে আর অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। অবশেষে সে এমন কাউকে পেয়েছে যার ভরসায় সে তার মাকে খোঁজার চেষ্টা করতে পারবে। অন্যদিকে ইয়ানকাত নামের একজনকে দেখা যায়, যে লোক অভিষেককে ছবি তোলার অর্ডার দিয়েছিল। ইয়ানকাত তার ম্যাডামকে জানায় অভিষেক মারা যাওয়ার আগে কিছু ছবি পাঠিয়েছিল, কিন্তু তাকে কে মেরেছে সেটা এই মুহূর্তে নিশ্চিত না। তার এই ম্যাডামের নাম হচ্ছে আনান্যা, আর আনান্যা একজন নিউজ প্রেজেন্টার। তাই সে রেডি হয়ে যায় তার চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য, কারণ অভিষেক যার ছবি পেয়েছে তারা হচ্ছে মন্ত্রীর লোক। আনান্যার একটা ছেলে আছে, আর তার হাজবেন্ড আছে যে এই মুহূর্তে বিছানায় পড়ে রয়েছে, কারণ সে হাঁটা চলা করতে পারে না। তার নিচের পোর্শনটা একেবারেই প্যারালাইজড, কিন্তু এখনো তার মুখ চলানো থামেনি। তাদের কথাবার্তা দেখে বোঝাই যায় যে আনান্যা আর তার স্বামীর মধ্যে খুবই বাজে সম্পর্ক। তারা একে অপরকে একেবারেই পছন্দ করে না, শুধু সমাজের জন্য একসাথে আছে। এদিকে টিভিতে আনান্যা অভিষেক হত্যার দোষী করে সুজয় এবং বিজয়কে। তারা পলিটিক্যাল ফ্যামিলির। এখন টিভিতে এই নিউজ দেখে সুজয় বিজয়কে তাদের মা জিজ্ঞেস করে, এসব কি তোমরা করেছিলে? বিজয় বলে, আরে না মা, আমাদের লোকেরা তাকে ধরতে চাইছিল, কিন্তু হাত ফসকে চলে যায়। আর যদি আমরা তাকে ধরতে পারতাম তাহলে কি আর তার লাশ কারো হাতের নাগালে আসতে দিতাম নাকি? তার মা বলতে থাকে, এই আনান্যা এই সব কিছুকে সহজে ছাড়বে না, আর আমাদের ইলেকশন সামনে, তাই এসব এই মুহূর্তে ঠিক হচ্ছে না, কিছু তো একটা করতে হবে। অন্যদিকে অভিষেকের স্ত্রী শিবনার সাথে কথা বলতে আসে বিক্রম। এসেই দেখে বাড়ির বাইরে সুজয়ের লোকেরা ঘেরাও করে আনান্যাকে বাইরে আসতে বলছে, কারণ আনান্যাও এসেছিল শিবনার সাথে কথা বলতে। এদিকে বিক্রমকে দেখানো হয়, সে তখন একজন প্রতিবেশী থেকে জানতে পারে অভিষেককে আদর করে সবাই বাবলু বলে ডাকত। তখনই কল আসে তার কাছে আনান্যার। কল রিসিভ করতেই সে বলে, আমি এদিকে, হাত দেখতে পারছো? বিক্রম তখন জানালায় হাত দেখে সেখানে গিয়ে দাঁড়ায়। আনান্যা বলে, তুমি এখানে কেন এসেছো? বিক্রম জানায়, অভিষেকের সাথে আমার পরিচয় হয় ট্রেনে, তাই তার ব্যাপারে জানার পরে এসেছিলাম
শিবনার সাথে দেখা করতে। এসব শুনে আনান্যা বলতে থাকে সুজয় আর বিজয় যাদবই খুন করেছে তাকে। এসব নিয়ে তারা টুকটাক কথা বলতে থাকে। তাদের কথা থেকে আমরা এটাও জানতে পারি যে কবিতা হচ্ছে আনান্যারই ছোট বোন। তাই আনান্যা বিক্রমকে বলে তুমি এখানে আসলে আমায় কল করলে না কেন? যত যাই হোক কবিতার খাতিরে আমার তোমার একটা সম্পর্ক তো আছে। বিক্রম বলে কবে শেষবার কবিতাকে দেখতে গিয়েছিলে? আনান্যা জানায় কবিতাকে এই অবস্থায় দেখা আমার পক্ষে সহজ নয় বিক্রম, এজন্যই আমি যেতে পারিনি। বিক্রমও তখন বুঝতে পারে, তাই সে তার কথার জন্য তার কাছে দুঃখ প্রকাশ করে। সে বলতে থাকে আমি তোমায় ব্লেম দিতে চাইছি না, তুমি কবিতার বড় বোন হিসেবে যা করেছ তার ভালোর জন্যই করেছ। তখনই সেখানে ইয়ানকাত বলে ম্যাডাম মানুষ চলে গিয়েছে, এবার চলুন আমরা যাই। আনান্যা যাওয়ার আগে বিক্রমকে বলে কোনো প্রয়োজন হলে আমাকে জানাতে পারো। এবার গাড়ি দিয়ে যাওয়ার সময় আনান্যা ইয়ানকাতকে বলে জেসিপি জাদেজাকে কল করো আর সুজয় বিজয়কে গ্রেফতার করার ব্যবস্থাও করতে বলো। ইয়ানকাত বলে কিন্তু ম্যাডাম তাদের বিরুদ্ধে তো কোনো শক্ত প্রমাণ নেই। আনান্যা বলে তাদের আর একটা ভাই আছে না বান্টি, তাকে জানাবে যে সুজয় বিজয়কে এনকাউন্টার করা হবে, তাহলেই দেখবে এই বোকা বান্টি কিভাবে সত্যিটা বলে। আর এবার সেই রকমই হয়, কিন্তু বোকা বান্টি তার ভাইদেরকে মেরে ফেলার ভয়ে পুলিশকে গুলি করে ফেলে। এরপরে মিনিস্টারের সাথে দেখা করে আনান্যা। সে এবার ইলেকশনে দাঁড়াতে চায়, তাই সে টিকিট চাইছিল মিনিস্টারের কাছে। যেহেতু আনান্যা জানে সহজে তো সে এটা পাবে না, তাই সে মিনিস্টারকে ব্ল্যাকমেইল করে তার কিছু অবৈধ কাজের প্রমাণ দেখিয়ে। বোঝাই যায় এই আনান্যা বেশ চতুর মহিলা। অন্যদিকে সিআইবি অফিসার রিয়াকে দেখা যায়। রিয়া এই পলিটিক্স এবং সেই চিহ্নওয়ালা মার্ডার কেস নিয়ে ইনভেস্টিগেশন করছিল। সে সবকিছুর একটা লিঙ্ক খোঁজার চেষ্টা করছিল। সে তখন বারবার চারান্দাসপুরের মার্ডার কেসটা নিয়ে কিছু একটা কল্পনা করে, পরে আবারও জেগে ওঠে। পরদিনই সে অফিসে এসে তার সিনিয়র অফিসার নবীনকে বলে স্যার আমি গত 15 বছরের সব অডিট চেক করেছি। নবীন বলে কি বলছো, তুমি মানুষ না এলিয়েন? যাই হোক তুমি তো এখন প্রমোট হয়ে যাচ্ছ, আমি মিস করব তোমাকে। রিয়া অবাক হয়ে বলে মানে? নবীন তখন জানায় যে তুমি প্রমোশন পেয়েছো। রিয়া বলে স্যার আমি এই মুহূর্তে কোনো পোস্টিং চাই না, আমি ডেস্ক জব না ফিল্ড জব চাই। আর চারান্দাসপুরে একটা নতুন কেস এসেছে, আমি এটাকে সম্পূর্ণ স্টাডি করেছি আর আমি জানি আমি এটার মূল ধরতে পেরেছি। স্যার এটা অনেক বড় কেস। নবীন বলে তোমাকে করতে হবে না, প্রাদুত করবে। রিয়া বলতে থাকে স্যার এটা সে পারবে না, কেসটা দেখতে সহজ লাগলেও আসলে অনেক বেশি পেঁচানো হবে, বিশ্বাস করুন স্যার প্লিজ। এই রিয়ার একটা অতীতের কাহিনী আছে যার জন্য সে নিজের আশেপাশে প্রায় একটা বাচ্চা মেয়েকে কল্পনা করে। নবীন বলে তুমি তো এখনো তাকে দেখতে পাও, তাহলে কিভাবে আমি এই কেস তোমায় দিব? সেই ঘটনার পর 2 বছর তুমি কি করেছো আমি দেখেছি। রিয়া বলে আমি একটা ভুল করেছিলাম স্যার, আমি ভেবেছিলাম আমি নিজেকে এখানে বন্দি করলে হয়তোবা আমার ভয় আমার ডিমন্সদের থেকে পালাতে পারবো, কিন্তু না, এবার সময় হয়েছে তাদেরকে ফেস করা, আর আমি তাই ফিল্ডে নেমে কেস সমাধান করতে চাই। অন্যদিকে বিক্রম বিশ্বনাথকে বলে বাবা তোমার মনে আছে উর্মিলা চাচির একটা ছেলে ছিল, সে প্রায় আমাদের বাড়িতে তাকে নিয়ে আসতো? বিশ্বনাথ বলে হ্যাঁ আমার মনে আছে, বাবলু নাম ছিল। বিক্রম তখন বলতে থাকে চাচির সাথে সাথে বাবলু আর কাকাও গায়েব হয়ে যায় তাই না? উত্তরে বিশ্বনাথ বলে হ্যাঁ তো, পুলিশ এসে অনেক খুঁজেছে তাদের, কিন্তু তাদের কাউকেই আর খুঁজে পায়নি। বিক্রম তখন তার বাবাকে বলে হ্যাঁ আর সেই অভিষেকই হচ্ছে বাবলু। বাবা তোমার মনে হয় না যে অভিষেকের মার্ডারটা মা এবং উর্মিলা চাচির নিখোঁজ হওয়ার সাথে কানেক্টেড? বিশ্বনাথ তখন এই কথাটা কেন জানি এড়িয়ে যায়। তাই বিক্রম বলে কোনো ব্যাপার না, আমি কাল উর্মিলা চাচির বাড়ি গিয়ে খোঁজ করে নিব। পরদিনই দেখা যায় বিক্রম আর পান্থাম আসে অভিষেকের বাড়ি। বিক্রম সেখানে অভিষেকের সাথে তার ছোটবেলার স্মৃতি মনে করতে থাকে। পান্থাম তখন দেখায় অভিষেককে এই বাড়িতেই মার্ডার করা হয়েছে, কারণ এখানে তার ব্যাগ ছিল এবং মেঝেতে ছিল রক্ত। বিক্রম বলতে থাকে অভিষেককে কাটার পর তার বডি নিচে পানিতে ফেলা হয়, কিন্তু তার বুকের পার্টগুলো কোথায়? পান্থামেরও একই প্রশ্ন। তার হাত পা মাথা পাওয়া গেলেও তার বুক থেকে পেট পর্যন্ত অংশটা পাওয়া যায়নি, সেটা মিসিং। এবার দেখা যায় সেই মিসিং পার্টটা কেউ একজন যন্ত্রের সামনে রাখছে, যেটা আমরা গল্পের শুরুতে রুক্মিণীর কাছে দেখেছি। এখান থেকে দৃশ্য আসে 20 বছর অতীতে, যখন বাসুদা পাওয়ানকে নিয়ে জঙ্গলে এসেছিল। আর সে মাঝপথে উর্মিলাকে বলে এখানেই থাকতে তার সাথে, আর এখান থেকে না যেতে। বাসুদা তারপর একটা জায়গায় এসে তার ছেলেকে সিঁড়িতে বসিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা লোককে বলে যে আমি আমার ছেলেকে বাঁচাতে চাই, মিরাকেল চাই। লোকটা বলে তার জন্য তো মূল্য চুকাতে হবে। বাসুদা বলে ঠিক আছে আমি রাজি আছি। এবার লোকটা বলতে থাকে কয়েনটা কোথায়? বাসুদাও তখন কয়েনটা দেখায়। তারপর লোকটা বলে মিরাকেল যন্ত্রে কয়েন রাখো আর নিজের বৃদ্ধাঙ্গুলিও সেখানে রাখো, তারপর নিজের মিরাকেল চাও।
বাসুদা তখন তার আঙুল রেখে বলে, আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই, তাকে সুস্থ হতে দেখতে চাই। কথা বলতেই তার আঙুলটা মিরাকেল যন্ত্র কেটে ফেলে, আর লোকটা বলে, তুমি তোমার মিরাকেল পেয়ে গেছো। সাথে সাথেই আকাশ থেকে বজ্রপাত হয়, আর উর্মিলা দূরে গিয়ে ছিটকে পড়ে। এই আঙুলের মতোই কিন্তু অভিষেকেরও আঙুল কাটা ছিল, তাই হতে পারে সেও জীবনের কখনো না কখনো মিরাকেল যন্ত্রটা ইউজ করেছে। দৃশ্য এখান থেকে আসে 7 বছর আগে নেপালের বর্ডারের পাশে। সেখানে বিজয় আর তার ভাই লুকিয়েছিল। তাদেরকে মারার আদেশ দেয় একজন নেতা, যে তাদের ফ্যামিলির শত্রু। এই সবটা বিজয়ের মা জানতে পারে, তাই সে একজন মহিলার কাছে এসে হেল্প চায় আর বলে, আপনিও তো মা, তাই আপনি আমার কষ্টটা বুঝবেন, দয়া করে আমায় উপায় বলুন আমার ছেলেদের বাঁচিয়ে রাখার। মহিলা তখন সেই মিরাকেল মেশিনের কয়েন দেয় তাকে, আর বলে, জীবনদানের মূল্য চুকাতে হবে কিন্তু। বিজয়ের মা বলে, ঠিক আছে, আমি সব করব। এবার সেই কয়েন নিয়ে জঙ্গলের মাঝে আসে, আর এসেই ওই লোকটাকে কয়েন দেখায়। লোকটা একইভাবে প্রসেসটা বলে দেয়। বিজয়ের মা আঙুল রেখে তার ইচ্ছা প্রকাশ করে যে তার ছেলেরা বেঁচে যাবে আর তার শত্রুদের সর্বনাশ হবে। এই কথা বলার সাথে সাথে তার আঙুল কেটে যায়। এরপর দেখা যায় সেই মিরাকেলও হয়ে যায়। বিজয়দের মারতে আসা লোকেরা নিজেরাই মারা পড়ে, আর তার শত্রু নেতাও হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যায়। এই হচ্ছে গল্পের শুরুর মেশিন, যাকে মিরাকেল মেশিন বলা হচ্ছে। অর্থাৎ এর মাধ্যমে মানুষের যে কোনো ইচ্ছা পূরণ করা সম্ভব হয়। দৃশ্য আসে বর্তমানে। রিয়া চারান্দাসপুরের কেস ইনভেস্টিগেশন করার জন্য চলে আসে এই গ্রামে। সে আসতেই তাকে বিক্রমের বন্ধু অফিসার প্রমোদ রিসিভ করে, আর থানা সম্পর্কে, এলাকা সম্পর্কে সবকিছু জানায়। যাওয়ার পথে রিয়া তার কেসটা একটু দেখে। এই ছবিগুলো দেখে সে খুবই চিন্তা করতে শুরু করে, কারণ খুবই অদ্ভুতভাবে ভিকটিমের বডিগুলোকে কাটিং করার পর সেলাই করা হয়। অন্যদিকে বিক্রম ইন্স্যুরেন্সের লোক সেজে আসে শিবনার সাথে কথা বলতে। সে তার থেকে কৌশলে জানতে পারে উর্মিলা বেঁচে আছে, আর সে পাগল হয়ে গেছে, তাই তার সাথে আবার দেখা করার কথা ভাবে বিক্রম। এদিকে বিজয় সুজয়ের মা আবারও আসে সেই মহিলার কাছে মিরাকেল কয়েনের জন্য। মহিলা তাকে আর একটা কয়েন দিয়েও দেয়। বিজয়ের মা চলে যাওয়ার পর মাইথিলি মহিলাকে বলে, তোমার উচিত হয়নি আবারও তাকে মিরাকেল কয়েন দেওয়া। মহিলাটা বলে, আমি তাকে কয়েন দেই বা না দেই তাতে কিছুই বদলাবে না, ভাগ্য কখনো বদলায় না। সে এখন যাই করুক না কেন কিছুতেই কিচ্ছু হবে না। কিন্তু এই কয়েনের ব্যাপারে সুজয় বিজয় বিশ্বাস করে না। তাদের মতে 7 বছর আগে তারা গুন্ডাদের মেরে নিজেরাই নিজেদের বাঁচিয়েছিল। সুজয়ের ভাই বলে, তাহলে ভাবতো সেই মৌমাছি কিন্তু আমাদের বাদে বাকিদের কামড়েছিল, কারণ মা মিরাকেল কয়েন ইউজ করেছিল, তাই হতে পারে এতে আসলেই কাজ হয়। তাই এখনো মায়ের করা মতো সব হবে, এটাই শেষ কথা। এদিকে রিয়া প্রমোদের থেকে জানতে পারে আনান্যার ব্যাপারে, তাই সে আসে তার সাথে কথা বলতে। আনান্যার তো সময় ছিল না, তাই রিয়া তার গাড়িতেই উঠে পড়ে কথা বলার জন্য। সে তাকে অভিষেকের ব্যাপারে জিজ্ঞেস করে, যে অভিষেক মারা যাওয়ার আগে একটা নাম্বার থেকে কল আসে, যেটার লোকেশন ছিল আনান্যার বাড়ি, কিন্তু আনান্যা তার কথাগুলোকে সমানে অস্বীকার করে যায়। আর এই সব কথা বলার এক পর্যায়ে আনান্যা তার ড্রাইভারকে বলে, কি হচ্ছে বানকে, কোথায় যাচ্ছ? বানকে তখন বলে, আমাকে মাফ করবেন ম্যাডাম, আমাকে সুজয় বিজয় হুমকি দিয়েছে, কথা না শুনলে তারা আমার মেয়েকে কিডন্যাপ করবে। এরপরই দেখা যায় সেখানে সুজয় বিজয় এবং তার লোকজন এসে আনান্যাকে নিয়ে যাচ্ছিল। আনান্যা তো তখন ফাইট করে, আর রিয়া ফাইট করার শেষে পালানোর সময় সেই বাচ্চাটাকে আবারও দেখতে পায়। সে বারবার বলছিল বাবার কাছে যাব, তবে সম্ভবত সে গুলি খেয়ে মারা যায় রিয়ার জন্যই। রিয়া সেই ট্রমা এখনো ভুলতে পারেনি, তাই বারবার সে তাকে দেখতে পায়, আর তখনই একটা ঘোরের মধ্যে চলে যায়। এখনো আনান্যা রিয়াকে ডাকছিল যে সে গাড়িতে কেন উঠছে না, কিন্তু রিয়া তো ওই বাচ্চাটাকেই দেখছিল। ঠিক ওই সময় রিয়ার মাথায় আঘাত করলে সে বেহুশ হয়ে নিচে পড়ে যায়। অন্যদিকে বিক্রম ঠিকানা অনুযায়ী খুঁজে খুঁজে এসে পড়ে উর্মিলার বাড়িতে। সে এসেই দেখে উর্মিলা তো সত্যিই পাগলের মতো বসে আছে, তার যেন কোনো হুঁশই নেই। বিক্রম তখন তাকে বলে, চাচি, আমি বিক্রম, বাসুদার ছেলে। আমায় তুমি ছোটবেলায় কত আদর করতে মনে আছে, কত যত্ন করে রাখতে আমায়। চাচি, আমাকে তুমি চিনতে পারছো না? বিক্রম তখন তার মায়ের গানের রেকর্ডটাও চালিয়ে দেয়। উর্মিলা এই কথা শুনেই বাসুদার কথা মনে করতে পারে, আর বলে, আমি তাকে বলেছিলাম না যেতে, কিন্তু সে মিরাকেল যন্ত্রের কাছে গিয়েছিল, শয়তান তার আঙুল কেটে নিয়েছে, আমি বলেছিলাম না যেতে। বিক্রম তখন জিজ্ঞেস করে, কিসের মিরাকেল চাচি, আর কোন জঙ্গলে আছে? উর্মিলা বলে, জঙ্গলে শয়তান আছে, আর সে আমাকেও মেরে ফেলবে। বিক্রম তো বারবার তাকে শান্ত করে আর জিজ্ঞেস করে, কিসের শয়তান আর কিসের মিরাকেল? কিন্তু উর্মিলা কোনো কিছু ক্লিয়ার করে বলতে না পারায় বিক্রমও কিছু বুঝতে পারছিল না। এদিকে বিজয় সুজয় এসে দেখে যে তাদের লোক তো মেরে দিয়েছে রিয়াকে, আর সে তো সাধারণ কেউ নয়, এ
এবার তাদের ইলেকশন তো শেষ, কারণ এই কথা ছড়িয়ে পড়লে তাদের সব কিছু নষ্ট হয়ে যাবে। তারা তো ভেবেছিল রিয়া মারা গেছে, কিন্তু আসলে রিয়া বেহুশ হয়েছিল। তাই সুজয় এবার বলে মিরাকেল যন্ত্র ইউজ করে নিজেদের জয় নিশ্চিত করবে তারা, না হলে তাদের সব স্বপ্ন শেষ। তাই তারা রিয়াকে নিয়ে জঙ্গলে আসে। আসার পথে রিয়ার ওইদিকে হুঁশ ফিরে যায়। বিজয়ের ভাই অর্থাৎ সুজয় তাদের লোক বীরজুকে বলে, আমি তোমাকে টাকা দিচ্ছি, তার বদলে তুমি মিরাকেল যন্ত্রকে নিজের বৃদ্ধাঙ্গুলি অফার করবে। এবার টাকার লোভে সেও রাজি হয়ে যায়। বীরজু খুব ভয়ে ভয়ে তার কাজ করে আসার পরই দেখা যায় সেখানে বিজয় সুজয় গুরুজিকে মারতে যায়। মানে তারা ভেবেছিল একেবারে মিরাকেল নিয়ে যাবে। তখনই গুরুজি স্মাইল করে আর তাদের লোক কাল্লুকেও কেউ মেরে ফেলে। কিছুক্ষণ পরই তাদেরকে একটা গ্যাস দিয়ে কেউ তাদের পুরো শরীর অবশ করে ফেলে। আর সেই সময়ই সেই চিহ্ন আঁকা একটা তলোয়ার নিয়ে মেয়ের মতনই কেউ একজন আসে। তার চেহারা দেখা যায় না। সে সেই সুজয় বিজয়ের হাত কেটে তাদের গলা কেটে মার্ডার করে দেয়। অজানা ব্যক্তিটা বীরজুকেও মারতে যায়, কিন্তু তার কাটা আঙুল দেখে তাকে ছেড়ে চলে যায়। ওই সময় সেখানে চিৎকার শুনে খুঁজতে খুঁজতে চলে আসে বিক্রম। এসেই বীরজুকে শকড হয়ে বসে থাকতে দেখে আর গাড়ির ভেতরে আওয়াজ পেয়ে ডিকি ওপেন করে আর দেখতে পায় সেখানে তো রয়েছে রিয়া। রিয়াকে বিক্রম হেল্প করে বাইরে আসতে আর তাকে নিজের পরিচয় জানায়। রিয়াও তার পরিচয় বিক্রমকে জানায়। বিক্রম বলতে থাকে এই লোক এইভাবে বসে আছে কেন? রিয়া বলে সে শকডে আছে। বিক্রম আর রিয়া তখন সামনে আগুন দেখে সেদিকে আসে আর দেখতে পায় আগুন দিয়ে সেই চিহ্ন আঁকা হয়েছে এবং মাঝখানে পড়ে আছে সুজয় বিজয়ের লাশ। পরদিনই সেখানে পুলিশ আসে, ইনভেস্টিগেশন শুরু হয়। ক্যামেরাম্যান বিক্রমকে বলে টর্চ লাইট এই জায়গায় কাজ করে না, আমার ক্যামেরার ফ্ল্যাশই কাজ করেনি। বিক্রম বলে ও আমি একটু ট্রাই করে দেখি। এবার বিক্রম সেই গুহার মতো জায়গায় যায় যেখানে মিরাকেল যন্ত্র ছিল। সে যেতে যেতে একেবারে ভেতরে এসে পড়ে আর দেখে একটা ছবির মতো কিছু, যা রুক্মিণীর এক্সপেরিমেন্টের করা সেই জ্বলন্ত বডির ছিল। এটা দেখতে দেখতে বিক্রমের লাইটটা অফ হয়ে যায়। এদিকে রিয়া বীরজুকে জিজ্ঞেস করে সে কি দেখেছিল। বীরজু বলে আমি ভয় পেয়ে কারের পেছনে লুকিয়েছিলাম, তাই আমি কিচ্ছু দেখিনি। রিয়া বলে তোমায় একা ছেড়ে দিয়েছে কারণ কি, আর আঙুল কি হয়েছে তোমার? বীরজু বলে আমায় বিজয় স্যার আমার আঙুলটা কাটতে বলেছিলেন। রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে কেন? বীরজু বলে এটা হচ্ছে মিরাকেলের মূল্য। রিয়া আবারও জিজ্ঞেস করে কিসের মিরাকেল আর কে বলেছিল করতে। রিয়া তাকে জিজ্ঞেস করা শেষে আনান্যাকেও ডাকে আর জিজ্ঞেস করে ঘটনা ঘটার সময় সে কি করছিল। আনান্যা জানায় আমি তোমাকে ডেকেছিলাম কিন্তু তুমি সাড়া দাওনি, তাই আমি ভয় পেয়ে চলে যাই। রিয়া বলে পুলিশকেও তো আপনি জানাননি। রিয়া এরপর বিক্রমকে বলে যতগুলো ক্রাইম হলো সবকটার ক্রাইম স্পটে আপনাকে পাওয়া গিয়েছে, আপনি কিভাবে সব জায়গায় পৌঁছে যান? বিক্রম বলে দেখুন আমি পুলিশ অফিসার আর এটাই আমার অভ্যাস। এরপর রিয়া আনান্যাকে বলে কথা হচ্ছে আপনি সেদিন তো কোথাও একটা গিয়েছিলেন যা আমরা জানি না, কোথায় গিয়েছিলেন বলুন তো? আনান্যা বলে আমার বিপি চেক করতে হসপিটালে গিয়েছিলাম। তারপর রিয়া জানতে পারে আনান্যা চিনে বিক্রমকে। রিয়া তখন বিক্রমকে বলে আনান্যার সাথে কি সম্পর্ক আপনার? বিক্রম জানায় তার ছোট বোন কবিতার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয় আর কবিতা কোমায় চলে যায়। এবার রিয়া বীরজুকে মারধর করে আর জিজ্ঞেস করে মিরাকেল জিনিসটা আসলে কি। বীরজু বলে অনেক বছর আগে লীলা ম্যাডাম তার 2 ছেলেকে বাঁচাতে মিরাকেলের ব্যবহার করেন। তিনি তার আঙুলের বিনিময়ে তাদের প্রাণ বাঁচান আর এবার আমাকে তারা আঙুলের বিনিময়ে মিরাকেলের জন্য নিয়ে আসে। রিয়া তখন বলতে থাকে যদি তোমার কথাই সত্যি হয় তাহলে বিজয় আর তার ভাই মারা গেল কেন? এটার উত্তর বীরজু দিতে পারে না। এরপর রিয়া আনান্যাকে বলে আপনি পুলিশকে আমায় হেল্প করতে বলেননি কারণ আপনি নিজের ফায়দা দেখেছিলেন। আপনি ভেবেছিলেন আমাকে সুজয় বিজয় মেরে ফেলেছে আর একদম সিবিআই অফিসারকে খুন করলে তাদের ক্যারিয়ার তো শেষ। এতে তো আপনারই লাভ হতো তাই না? পলিটিক্সে আপনি রাজ করতে পারতেন খুব সহজে, তাই আপনি ইচ্ছে করেই চলে গিয়েছিলেন আমাকে হেল্প না করে। রিয়া এরপর বিক্রমকে বলে আপনি সেদিন রাতে জঙ্গলে কি করছিলেন? বিক্রম জানায় আমার মা গত 22 বছর আগে হারিয়ে যান, আমি তাকেই খুঁজতে বেরিয়েছিলাম। রিয়া তখন জিজ্ঞেস করে 22 বছর আগে হারিয়ে যাওয়া মাকে এখন খোঁজ করছেন, মানে কি এটার? বিক্রম বলে অভিষেক আর ওই 2 ভাইয়ের মার্ডার আমার মায়ের সাথে কানেক্টেড, কারণ অভিষেকের বডির চিহ্ন আমি আমার মায়ের কাছেও দেখেছি। আমায় আপনি নিজের সাথেই রেখে দিন কেসের জন্য, আর না হয় আমি একাই এটার সমাধান খুঁজব। এবার বীরজুর থেকেও মিরাকেল কয়েন সম্পর্কে জানতে পারে রিয়া। এই কয়েনটাই বিক্রম দেখায় রিয়াকে। রিয়া এবার শাস্ত্রী নামের একজনকে ডাকে। শাস্ত্রীর মতে সে মারা যাবে, তার মৃত্যু ঘুরছে আশেপাশে, আর সে একটা ইউনিক তলোয়ার দেখেছে জঙ্গলে। হতে পারে এটাই সেই তলোয়ার যা দিয়ে মার্ডার হচ্ছে। এরকম আরো কিছু ইনফরমেশন পায় রিয়া তার থেকে। তখনই তার স্ত্রী কালিন্দী আসলে শাস্ত্রীকে ছেড়ে দেয় রিয়া।
বিক্রম তার থেকে জিম্মি খানের কথা শুনে চলে আসে তার সাথে দেখা করতে। সে জিম্মিকে শাস্ত্রীর কথা বলে বাড়ির ভেতরে আসে। জিম্মি যখন বুঝতে পারে যে সে মিথ্যা বলছে আর সে একজন পুলিশ অফিসার, তখন তো সে খুবই রেগে যায় আর তাকে জোর করে বের করে দেয়। বিক্রম তো তার সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু পারে না। জিম্মি তাকে বের করার পরই কল করে শাস্ত্রীকে, বলে তুমি ভয় পেও না, তুমি এত সহজে মরবে না, আগে আমরা সবাই মরব, তারপর গিয়ে না তুমি মরলে মরবে, তাই বলছি মৃত্যু নিয়ে চিন্তা করা ছেড়ে দাও। এদিকে রিয়া আর প্রমোদ আসে শাস্ত্রীর ব্যাপারে ডিটেলসে জানতে। সে তাদের বাড়ির সামনের একজন নাপিতকে জিজ্ঞেস করে তাদের ব্যাপারে। নাপিত জানায় তারা খুবই অদ্ভুত, তবে মিস্টার শাস্ত্রী একটু বেশি আজব রকমের। তাদের ছেলে মারা যাওয়ার পর তারা ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেয়। রিয়া তখন জিজ্ঞেস করে তাদের না অমিত নামের আর একটা ছেলে আছে? নাপিত বলে হ্যাঁ, এখনোই একটা ছেলেই আছে। রিয়া এখান থেকে আসে বীরজুর বাড়ির দিকে তার ব্যাপারে খোঁজ নিতে। তখন বীরজুর ঘরের সামনে দেখে অনেক লোকেরা ডান্স করছে। রিয়া এটা দেখে একজন মহিলাকে জিজ্ঞেস করে যে এরা নাচ করছে কেন? মহিলা বলে তাদের ছেলে ফিরে এসেছে। বীরজুর আর রাধার একটা ছেলে ছিল যার নাম আওদেশ। সে গত 5 বছর আগে নিখোঁজ হয়েছিল, কিন্তু এখন কিভাবে আমরা জানি না, হঠাৎ করেই সে ফিরে এসেছে। রিয়া তো এই কথা শুনে একটু অবাকই হয়। হঠাৎ করে হারিয়ে যাওয়া ছেলে নিজে থেকে কিভাবে ফিরল? রিয়া এদিকে বীরজুকে পুলিশ স্টেশনে বলতে থাকে যে দেখো বীরজু, আমি ভালো করে বলছি, তুমি একমাত্র যে ওই কিলারকে দেখেছ, তাই তোমাকে আমাদেরকে বলতেই হবে কিলারের ব্যাপারে। আর প্রমোদ, তুমি বীরজুকে দেখাও ছবিটা। বীরজুকে তখন আওদেশের ছবি দেখানো হয়। প্রমোদ তাকে বলতে থাকে মানুষ বলছিল এটা তোর ছেলে। বীরজু তো শকড হয়ে যায়, কারণ সে মিরাকেল যন্ত্রকে বলেছিল তার ছেলে আওদেশ যেন ঘরে ফিরে আসে, আর সেটাই সত্যি হয়ে গেছে। বীরজু বলে ম্যাডাম, সে আমার ছেলে, গত 5 বছর আগে হারিয়ে গিয়েছিল, আপনারা কোথায় তাকে পেয়েছেন? আমি দেখা করব আমার ছেলের সাথে। রিয়া বলে সে একজন প্রতারক, সে তোমার ছেলে নয় বীরজু, আমাকে তুমি কিলারের ব্যাপারে বলো, না হলে আমরা তাকে গ্রেফতার করব। এবার সে বুঝতে পারে তার ছেলেকে বাঁচাতে তাকে সত্যি বলতে হবে। বীরজু বলে হ্যাঁ, আমি সিরিয়াল কিলারকে দেখেছি ম্যাডাম, আমি তার ব্যাপারে সব বলবো, কিন্তু আওদেশকে কিছু করবেন না। এদিকে বিক্রমকে আনান্যা একটা জায়গায় আনে আর নিচ থেকে সে তার হাজবেন্ড জয়রাজকে দেখায়। জয়রাজ আসলে একদম ফিট আছে, সে নাটক করছে পঙ্গুত্তর, তার তো আসলে কিছুই হয়নি। বিক্রম এসব দেখে বলে বাহ, কত বড় বদমাইশ, আবার এক্সট্রা অ্যাফেয়ারেও আছে। আনান্যা তখন সেগুলোর ছবি তোলে আর বলে ও যে আরো 2 জন, তারা হচ্ছে আমাদের এই পার্টির। সে চাইছে ইলেকশনের আগে পাবলিক সিম্প্যাথি নিয়ে আমায় হারাবে, কিন্তু আমাকে হারানো এত সহজ না, আমি তার সব পরিকল্পনা আগেই ধরে ফেলেছি। বিক্রমও বলতে থাকে সেটাই, তোমায় হারানো এত সহজ না। আচ্ছা, তো তুমি কি আমাকে একটা হেল্প করবে? এবার আনান্যার হেল্প নিয়ে সে জিমির ঘরে ইলেকট্রিসিটি আনে, আর আলো পেয়ে জিমি তো খুব খুশি হয়ে যায়। সে বিক্রমকে নিজের ছেলেই মনে করে আর ধন্যবাদ জানায়। বিক্রম বলে ছেলে বললে আর থ্যাঙ্কস জানাতে হয় না। এরপর জিমি তাকে বলতে থাকে তোমার কিছু প্রশ্ন ছিল মার্ডারার নিয়ে, তাই না? বিক্রম বলে হ্যাঁ স্যার। জিমি তখন বলতে থাকে ঠিক আছে চলো, তাহলে আমি তোমায় কিছু দেখাচ্ছি। এদিকে রিয়া গাড়ি দিয়ে যাচ্ছিল আর বীরজুর বলা কিলারের সম্পর্কে মনে করছিল। বীরজু বলে সে কালো কাপড় পরা ছিল, বিজলির মতো সে আসছিল, তবে তার মুখ ঢাকা ছিল, এ কারণে আমি তার মুখটা দেখতে পাইনি। তার হাতে একটা রাজা মহারাজাদের মতো তলোয়ারও ছিল, এরকমই কিছু বলেছিল শাস্ত্রীয়। রিয়া এবার রাতেই চলে যায় শাস্ত্রীর বাড়িতে তার সাথে কথা বলতে। শাস্ত্রী তাকে দেখেই বলে তাহলে তুমি চলেই আসলে। এদিকে জিম্মি বিক্রমকে বলে আমি তো জানতাম না যে আমার দাদা কাঠের আড়ালে একটা রহস্য লুকিয়ে রেখেছিলেন। তার সময়কালে আমার দাদা গিয়াসউদ্দিন নিজে এরকমই একটা কেস ইনভেস্টিগেশন করেছিলেন। এই গিয়াসউদ্দিনই হচ্ছে সেই লোক যে রুকমিনীর এক্সপেরিমেন্ট ভেস্তে দিয়েছিল গ্রামবাসীর হেল্প নিয়ে, আর তারই নাতি হচ্ছে জিম্মি। অন্যদিকে রিয়া শাস্ত্রীকে জিজ্ঞেস করে ঘরে লাইট নেই কেন? শাস্ত্রী বলে আমার ছেলে অমিত টিউব লাইট সহ্য করতে পারে না, তাই প্রদীপ জ্বালানো হয়। এবার বলো আমি কিভাবে তোমাকে হেল্প করতে পারি? রিয়া তখন বলে আমি জানতে চাইছিলাম আপনি তলোয়ারের ব্যাপারে কিভাবে জানতে পারলেন? শাস্ত্রী বলে কিছু ঘটনা হয় যা দেখার পর তুমি চারদিকে সেটাকে দেখতে পারবে। রিয়া বলে তাহলে আপনি ক্রাইম সিন দেখেছিলেন? শাস্ত্রী বলে না, কিন্তু আমাকে বিজয় কিছু ঘটনা বলেছে। রিয়া বলে কিন্তু সে তো মারা গিয়েছে, আপনারা সেখানে গিয়ে কি তাকে জীবিত পেয়েছিলেন? শাস্ত্রী বলে না, মৃত্যুর পরই কথা হয়েছে, কারণ মানুষের বডির মৃত্যু হয়, আত্মার না। আত্মা তো সবসময় সেখানেই থেকে যায়। রিয়া অবাক হয়ে বলে মানে এই সব সম্ভব না? শাস্ত্রী বলে কেন সম্ভব না? তোমার তো বিশ্বাস করার কথা, কারণ তুমি সেই বাচ্চা মেয়েকে দেখতে পাও। দেখা যায় রিয়া তো সাথে সাথে ওই বাচ্চা মেয়েটাকে আবারও কল্পনা করে যে তার দিকেই তাকিয়ে আছে। শাস্ত্রী বলে আর ওই যে আমাদের ছেলে অমিত বসে আছে চেয়ারে,
রিয়া দেখে খালি চেয়ার নড়ছে, অর্থাৎ তাদের ছেলে মারা গেছে। তার মানে তাদের একটাই মাত্র ছেলে ছিল, যে মারা যাওয়ার পরও শাস্ত্রীরা তাকে দেখতে পেত। এদিকে জিম্মি বিক্রমকে বলে, তোমাকে এতটুকু বলতে পারি, এই যে মার্ডার হচ্ছে এগুলোর কানেকশন একটা মান্ডালের সাথে জড়িত। বিক্রম তখন জিজ্ঞেস করে, মান্ডাল মানে? জিম্মি বলে, হ্যাঁ, আয়াস্ত মান্ডাল বলে। মান্ডাল মূলত রিপ্রেজেন্ট করে কসমসকে। আর এই চিহ্নতে 8টা সেকশন আছে, আর এখান থেকে আমি 3টা অর্থ বের করেছি, যেখানে এক হচ্ছে মাথায় সেই চিহ্ন যা মার্ডার করার পর ভিকটিমকে দেয়া হয়, আর একটা হচ্ছে হাত কেটে ফেলা। এখন বাকি একজনের মাথা কাটা, যার টার্গেট হবে শাস্ত্রী। এদিকে রিয়া শাস্ত্রীকে বলে, আপনি এত কিছু দেখেছেন যেহেতু, তখন নিশ্চয়ই কিলারের ফেসও দেখেছেন। শাস্ত্রী বলে, না, সেটা ঢাকা ছিল, আর তার তলোয়ার চালানো দেখে তো বোঝা গিয়েছে সে একজন হাইলি স্কিল্ড কেউ হবে। এদিকে বিক্রম জিম্মিকে বলে, আপনার কথা অনুযায়ী এইসব কাজ কোনো একটা কাল্টের মানুষ করছে, যারা কালো জাদু করে মানুষকে মারে, ক্ষতি করে। জিম্মি বলে, আরে তারাকে সেটা বুঝতে হলে তোমার মাইন্ডকে ওপেন করতে হবে। যারা কালো জাদু করবে তারা কি এরকম মেশিন ইউজ করবে নাকি? অন্যদিকে রিয়া শাস্ত্রীকে বলে, তাহলে আপনার কথা অনুযায়ী আপনি পরবর্তী টার্গেট হবেন। শাস্ত্রী বলে, আমার বন্ধু জিম্মির মতে এই মার্ডারের মধ্যে পরবর্তী টার্গেট আমিই হব। এদিকে বিক্রমকে জিম্মি 1952 সালের চারান্দাসপুরের হয়ে যাওয়া খুনের ব্যাপারে পেপার কাটিং দেখায়। দুজন দুদিকে কথা বলছিল, তাই আমাদেরকেও সেভাবেই সবকিছু দেখানো হয়। রিয়ার কথাবার্তা শেষে সে বিদায় নিয়ে চলে যাচ্ছিল। তখনই শাস্ত্রী বলে, চুপ করো, সে এসে পড়েছে। রিয়া জিজ্ঞেস করে, কে? শাস্ত্রী বলে, মৃত্যু। এবার রিয়া কিছু দেখতে না পেলেও শাস্ত্রী নিঃশ্বাস আটকে নিচে পড়ে যায়। তাই সে হেল্প চাইতে তার স্ত্রী কালিন্দীকে ডাকতে ডাকতে উপরে আসে। সেখানে এসে সে দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। কেউ একজন কালিন্দীর গলা কেটে তার মাথা নিয়ে চলে গেছে, আর সেই হচ্ছে তার টার্গেট। দৃশ্য পরিবর্তন হয়, আর দেখা যায় বিক্রম আর কবিতার অতীতের কাহিনী। বিক্রম এক সকালে উঠে শেখার নামের একজনের পার্সেল পায়, যে একটা কোম্পানির স্ক্যামের ব্যাপারে কবিতাকে জানাতে চাইছিল। কবিতা একজন জার্নালিস্ট ছিল, তাই সে এটা জানতে পেরে রিসার্চ করতে থাকে। এরপরই সে বের করে মাল্টিবিলিয়নের স্ক্যামিং। তবে তাকে স্টোরি করতে মানা করে বিক্রম, কারণ শেখারকে কেউ একজন মার্ডার করেছে, তাই সে চায় না কবিতাও কোনো বিপদে পড়ুক। তাই কবিতা তার কথা মতো স্টোরিটা অফ করে দেয়। সেদিন রাতেই একদল লোক এসে আক্রমণ করে বিক্রমকে। তাকে মারতে দেখে কবিতা এগিয়ে আসে, এর ফলেই কবিতাকে মাথায় আঘাত করা হয়। তখন থেকেই কবিতা কোমায় রয়েছে, এখন পর্যন্ত তার হুঁশ ফেরেনি। দৃশ্য আসে বর্তমানে, যেখানে পুলিশ এসে শাস্ত্রী এবং তার স্ত্রীর বডি নিয়ে যায়। দুজনেই মারা গেছে একসাথে। বিক্রম বলে, তাহলে তাদের কথা সত্যি হয়ে গেছে। কিন্তু এখানে এই স্মেলটা কিসের? একই স্মেল সুজয় বিজয়ের মার্ডার স্পটেও ছিল। রিয়া তখন একটা কেমিক্যাল দেখিয়ে বলে, এটাই হচ্ছে স্মেলের সোর্স। খুনি এই ট্যাবলেট ইউজ করে বডি ফ্রিজ করে ফেলে, তারপর তার ইচ্ছা মতো কাটাছেঁড়া করে চলে যায়। এবার বলো, তোমার কাছে কি ইনফরমেশন আছে? বিক্রম বলে, জিম্মির সাথে আমি দেখা করেছি, আর তার থেকে এই কেস সম্পর্কে আমি অনেক কিছু জানতে পেরেছি। সে বলেছে এই মার্ডারগুলো মান্ডাল অনুযায়ী সাজানো হয়েছে, ঠিক এইভাবে আরো 5টা মার্ডার হবে। রিয়া এসব জানার পরই চলে যায়, আর তখনই বিক্রম কেন যেন সেই ফ্রিজ করার ট্যাবলেটটা লুকিয়ে নিজের পকেটে নিয়ে নেয়। রিয়া এরপর কালিন্দির আলমারি চেক করে, আর বের করে অনেকগুলো মান্ডালা চিহ্ন। এগুলোকে নিয়ে এসে চলে আসে জিম্মির কাছে। জিম্মি বলে, আচ্ছা, তাহলে শাস্ত্রী না, বরং তার স্ত্রী ছিল আসল মেন্টর, তাই সে মারা গেছে। আর শাস্ত্রী মারা গিয়েছে স্বাভাবিকভাবেই। এখন আমাদেরকে আগে এই সব মান্ডালার ক্লুগুলো ডিকোড করতে হবে, তবেই আমরা মার্ডার আটকাতে পারবো আর রহস্যও ভেদ করতে পারবো। রিয়া বলে, ওকে। আর আপনি একটা মেশিনের কথা বলেছিলেন না, যার মাধ্যমে ইচ্ছে পূরণ হয়? জিমি বলে, হ্যাঁ, এনার্জি মেশিন। রিয়া তখন বলে, বীরজু বলেছে তাতে একটা কয়েন দিয়ে আঙুল কাটতে হয়, তারপর সেটা ইচ্ছা পূরণ করে। তাহলে সে যদি মিরাকেল করে থাকে, এই একই মিরাকেল বিক্রম তোমার মাও করেছিলেন, কারণ তোমার মায়ের কাছে একই কয়েন পেয়েছিলে তুমি। বিক্রম বলে, হতে পারে, কারণ মা যেদিন মিসিং হন সেদিন আমার ভাই মারা যায়। জিমি বলে, তো ভাই কি বেঁচে ছিল? বিক্রম বলে, না। রিয়া এসব শুনে বলতে থাকে, যেভাবে সুজয় বিজয় বেঁচে থাকেনি। এরা আসলে জানে না যে সুজয় বিজয়ের জন্য তো সেদিন বীরজু কোনো মিরাকেলই চায়নি, বরং সে নিজের ছেলেকে চেয়েছিল। এদিকে বিক্রম তার বন্ধুকে সেই ট্যাবলেটটা দেয়, আর বলে, এটা তুমি খোঁজ করবে সব ফার্মেসিতে, আর যেখানে এটা পাওয়া যাবে আমরা সেই জায়গাতেই পাহারা দিব, তাহলে সেই কিলারকে জলদিই ধরতে পারবো। অন্যদিকে জিম্মি ডিকোড করে ফেলে তার পরবর্তী মান্ডালা ক্লু, আর সেটা হচ্ছে রাজকুমারীর চেহারা। এমন কোনো মেয়ে যার রক্তে রাজকীয় রক্তের ছোঁয়া আছে। বিক্রমের তখন মনে পড়ে
কবিতা সবসময় বলতো তার মা রাজবংশের ছিল, অর্থাৎ আনান্যা পরবর্তী টার্গেট হতে পারে। তাই সে আনান্যাকে সাবধান করে বলে দেয়, কিন্তু আনান্যা তো বিষয়টা সিরিয়াসলি নেয় না। এদিকে রিয়া শিবনার কাছে আসে আর জানতে পারে অভিষেকের একটা অফিসারের সাথে সমস্যা ছিল। এক রাতে সে কোথা থেকে যেন আসে, তখন তার আঙুল কাটা ছিল, আর সেদিন সেই অফিসারও মারা যায় হঠাৎ করে। অভিষেক বলেছিল আমার ইচ্ছা পূরণ হবে আর আমার সব শত্রু মারা যাবে। এরপর রিয়া বলে আমাকে কি অভিষেকের কয়েনটা দেয়া যাবে। শিবনা তখন তাকে কয়েন আর ছবি দেয়, যেখানে শাস্ত্রীর স্ত্রী ছিল একটা জায়গায় দাঁড়িয়ে। রিয়া তখন সেখানে যাওয়ার পরিকল্পনা করে। এদিকে প্রমোদ খুঁজতে খুঁজতে একটা লোকেশন পায় যেখানে এই ট্যাবলেট পাওয়া যেতে পারে। অন্যদিকে আনান্যাকে পাহারা দিচ্ছিল বিক্রম। তবে সেখানেই তাদের মধ্যে কিছু ঘনিষ্ঠ মুহূর্ত হয়ে যায়, কারণ আনান্যা কবিতার আগে থেকেই বিক্রমকে পছন্দ করত, বিক্রমও করত, কিন্তু কোনো কারণে তাদের সম্পর্ক হয়নি। এবার বিক্রম নিজেকে সামলে বাইরে চলে আসে, কিন্তু আওয়াজ পেয়ে ভেতরে এসে দেখে বান্টি এসে আনান্যাকে মারার চেষ্টা করছে। বিক্রম তখন তাকে বাঁচিয়ে বান্টিকে পুলিশের হাতে তুলে দেয়। এবার বিক্রম ভাবছিল আনান্যা নয়, তবে প্রিন্সেসটাকে। এদিকে আনান্যা সেই শাস্ত্রীর স্ত্রীর ছবির জায়গায় আসে আর দেখে সেখানে প্রমোদের বাইক। শব্দ পেয়ে সে ভেতরে যায়, আর সেই কিলারের সাথে তার তখন প্রচন্ড ফাইট হয়। কিলার তলোয়ার খুব ভালো চালাতে পারে, তাই রিয়ার তো প্রাণ যায় যায় অবস্থা, কিন্তু তারপরও রিয়া খুব ভালোভাবেই তাকে ফাইট ব্যাক করে। এক পর্যায়ে কিলার পালিয়ে যায়, কিন্তু সেখানে প্রমোদের মৃতদেহ দেখে রিয়া তো কান্নাই করে ফেলে। এরপরই পুলিশ আসে, বিক্রম আসে, আর তার একমাত্র বন্ধুর মৃত্যু সে কোনোভাবেই সহ্য করতে পারছিল না, কারণ এই সবই হয়েছে তার জন্য। সে ট্যাবলেট না দিলে আজ প্রমোদ বেঁচে থাকতো, এটাই তার মনে হয়। এখন রিয়া আর পুলিশ অফিসার ভাবছিল প্রিন্সেসটাকে, আর এই প্রমোদ একা এখানে আসলো কিভাবে। ওই দিকে কিলার প্রিন্সেসের চেহারা কালেক্ট করে ফেলেছে, তবে এই কিলারটাকে তা তো পরবর্তীতেই জানা যাবে। অর্থাৎ এবারও কিলারকে আটকাতে তারা ব্যর্থ হলো। দৃশ্য আসে অতীতের চারান্দাজপুরে, যেখানে একজন অসুস্থ লোক আসে মিরাকেল চাইতে। তার দাদা এক রোগে মারা যায়, আর এখন তারও সেই রোগ হয়েছে, তাই সেও মারা যাবে। কিন্তু সে চায় না যে তার এই রোগে তার ছেলেও মারা যাক, তাই সেই মিরাকেল চাইতে এসেছে তার ছেলের জন্য। আর এই ইচ্ছা পূরণ করতেই সে তার আঙুল কেটে ফেলে। মারা যাওয়ার আগে লোকটা মাইথিলিকে বলে আমি মারা যাওয়ার পর আমার ছেলে একেবারে একা হয়ে পড়বে, তাই আমি চাই তুমি তাকে নিজের ছেলের মতো করেই বড় করো, দয়া করে করবে তো তুমি। মাইথালিও তখন হাসি মুখে তাকে নিজের ছেলে হিসেবে গ্রহণ করে নেয়, আর এই ছেলেটাই হচ্ছে বর্তমানে আনান্যার ম্যানেজার ইয়ানকাত। দৃশ্য আসে বর্তমানের চারান্দাজপুরে। মাইথালি ইয়ানকাতকে এসে বলে তুমি আমার কথা শোনো, মান্ডালা অনুযায়ী পরবর্তীতে তোমার নিশ্চিত মৃত্যু হবে। ইয়ানকাত বলে মা, কি সব আজে বাজে কথা বলছো, আমাকে ঘুমাতে দাও তো। মাইথালি বলে আমি আজে বাজে কথা বলছি না, যা সত্যি সেটাই বলছি, যা ঘটতে চলেছে সেটাই তোমাকে আগে থেকে জানাচ্ছি। তুমি তোমার মৃত্যুর থেকে পালাতে পারবে না, যতই তুমি চেষ্টা করো না কেন, তবে তুমি নিজেকে বাঁচাতে পারবে, একটা উপায় আছে। অন্যদিকে রিয়া বসে বসে কল্পনা করছিল তার নিজেকে, যে রিয়া রিয়া করছিল আর আঘাত পেয়েছিল বেশ। এটা দেখেই তো রিয়া চোখ খুলে ভয়ের সাথে। মল্লিক জানায় রিপোর্ট রেডি, প্রিন্সেসের ফেস নেওয়ার 6 ঘন্টা আগেই সে মারা গিয়েছে। রিয়া তখন জিজ্ঞেস করে তাহলে খুন হলো কিভাবে। ডাক্তার বলে ব্রেইন ডেথ, তার মাথায় একটা আঘাতে মৃত্যু হয়, এমনকি পায়ে রডের আঘাতের চিহ্নও পাওয়া গিয়েছে। এসব শুনে রিয়া বলে তাহলে সেটার সিরিয়াল নাম্বার বের করো। আর মল্লিক আমি সেই ঘরের প্রতিটা ডিটেলস চাই। মালিক বলে ওকে ম্যাম, সব পেয়ে যাবেন। রিয়া এরপর বলতে থাকে আর বিক্রমের কি অবস্থা, সে ঠিক আছে তো। রিয়া এবার দেখা করতে আসে তার সাথে। বিক্রম বলে আমার জন্য আমার বন্ধু মারা গেছে, আমি তাকে বলেছিলাম ওই ট্যাবলেটের খোঁজ করতে, সে গতকালও আমার সামনে ছিল, কিন্তু আজ কোথায় গেল প্রমোদ। রিয়া বলে দেখো 2 বছর আগে আমি এই এসআইটিতে ছিলাম, আমরা একটা টিম যাই মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টারকে ধরতে। সেখানে একটা বাচ্চাকে আমি বলেছিলাম আমি তোমাকে সেভ করব, তুমি আমার সাথে একদম সেফ, কিন্তু বাচ্চাটাকে একথা বলার পরও আমি তাকে বাঁচাতে পারিনি, সে আমার সামনেই গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আসলে অনুশোচনা মানুষকে সব সময় ডুবাতেই পারবে, বাঁচাতে পারবে না, কিন্তু আমাদেরকে সেই ভার নিয়েই এগিয়ে যেতে হবে, কাজ করতে হবে, কারণ ক্রিমিনাল এখনো বাইরের আলো বাতাসে ঘুরে বেড়াচ্ছে নিজের নতুন শিকারের জন্য, আর আমাদেরকে তাকে ধরতেই হবে, না হলে সে আরো নির্দোষ প্রাণ নিতে পিছপা হবে না। তাই উঠে পড়ো বিক্রম, লড়তে হবে আমাদেরকে, এখন আর বসে থাকার সময় নেই। বিক্রমও এবার উঠে পড়ে, তার বন্ধুর মতো যেন আর কারো জীবন না যায় সেই জন্য। এদিকে আনান্যা জায়রাজকে তার কৃতকর্মের ছবি দেখায়। জায়রাজ তো খুব রেগে যায় আর উঠে পড়ে তাকে মারার জন্য, কিন্তু সে তার পা নাড়াতে পারে না।
অনন্যা বলে, তুমি কি ভেবেছ নার্স হেনা তোমার রক্ষিতা? না, বরং সে আমার কথাতেই তোমার আশেপাশে ছিল। আর সে তোমাকে একটু আগে যে ইনজেকশনটা দিয়েছে সেটা তোমার পা অবশ করে রাখবে। তাই চাইলেও তুমি নড়তে পারবে না মিস্টার। এতদিন অভিনয় করেছ আর আজ তোমার পা আমি সত্যি সত্যি অবশ করে দিয়েছি। এবার কি আমাকে আগের মতো মারবে না? উঠে আসো সাহস থাকলে, দেখি কেমন পারো। তখনই জায়রাজ তার লোকদের ডাকে আর বলে অনন্যাকে উচিত শিক্ষা দিতে। কিন্তু দেখা যায় তার লোকেরাও এখন তার কথা শোনে না। সবাইকেই অনন্যা হাত করে নিয়েছে। অনন্যা তখন বলতে থাকে, শোনো, এখানে কেউ তোমার কথা আর শুনবে না, কারণ এই বাড়িটা এখন থেকে সম্পূর্ণভাবে আমার। এখানকার রানী আমি, বুঝলে? তাই সবাই আমার কথা এখন থেকে উঠবে আর বসবে। তোমার কথা কেউ আর পাত্তাও দিবে না। জয়রাজ বলে, আমি দুনিয়াকে তোমার আসল রূপ অবশ্যই দেখাবো। সবাইকে জানাবো আসলে তুমি কেমন রকমের মহিলা। তারপর দেখবে কিভাবে আগুন জ্বলে। অনন্যা বলে, দুনিয়াকে তো তুমি তখন বলবে যখন তোমার হাঁটা চলা আর কথা বলার শক্তি থাকবে। এই বলেই সে চলে যায় আর তার লোকেরা জয়রাজের মুখ বন্ধ করে দেয়। এদিকে আজ রিয়ার সাথে একটা প্রেস কনফারেন্স করতে আসে তার সিনিয়র স্যার মিস্টার দেসাই। সেখানে মিডিয়ার কিছু প্রশ্নের উত্তর দিচ্ছিল রিয়া। এই সিরিয়াল মার্ডার কেস নিয়ে মিডিয়া অনেক রকমের প্রশ্ন করছিল। রিয়াও তখন নিজেকে সামলে সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করে। সেখানে মিডিয়া বলছিল, আপনি কবে কিলারকে ধরবেন আর তার মধ্যে আরো কতজন প্রাণ হারাবে? এইভাবে চলতে থাকলে তো আর হবে না। যদি মানুষ তার প্রাণই হারিয়ে ফেলে তাহলে আপনাদের কাজটা কি? রিয়া তখন বলে, দেখুন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি আর খুব জলদি আমরা তাকে ধরেও ফেলবো। তাই আমাদের উপর একটু আস্থা রাখুন। তখনই দেখা যায় অনন্যা তার দলবল নিয়ে সেখানে চলে আসে। সে বলতে থাকে, আর কবে? আপনি তো এখন আমাদের গ্রামের মানুষের জীবন নিয়ে খেলছেন। আপনি কবে এসেছিলেন কিলারের খোঁজে, কিন্তু এখনো আপনি একই কাজ করছেন। তবে কিলারকে তো এখনো পাচ্ছেন না। তাহলে আপনাকে আর কি বলা যায়? আপনার কাছে কি আমাদের গ্রামের মানুষের কোনো মূল্য নেই? আপনার কাছে না থাকলেও আমার কাছে আছে। আমি চারান্দাজপুরে সেবা করি, সেজন্য আমার গায়ে লাগছে। অনন্যার এসব কথা শুনে রিয়াও তো এবার রেগে যায় আর তাকে এসব আজে বাজে কথা বন্ধ করতে বলে। অনন্যা বলে, মিস্টার দেসাই, আপনার এই অফিসার রিয়ার জন্য কিছু বছর আগে একটা বাচ্চা মারা গিয়েছিল না? তাহলে তাকে কিভাবে কোয়ালিফাইড অফিসার মানবো আমরা? মিস্টার দেসাই বলে, আপনি ভুল বলছেন, ব্যাপারটা এমন ছিল না। অনন্যা বলে, আমি জেনে কি করব? আমার কথা এরকম ইনভেস্টিগেশন করেই বা কি লাভ, যেখানে প্রতিদিন মানুষ প্রাণ হারাচ্ছে। এবার রিয়াকে সামলাতে মিস্টার দেসাই তাকে নিয়ে চলে যায়, না হলে ব্যাপারটা অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যেত। রিয়া তখন মিস্টার দেসাইকে যেতে যেতে বলে, স্যার, আপনিও কি মনে করেন আমি আমার কাজ ঠিকমতো করছি না? মিস্টার দেসাই বলে, আসলে এটা ম্যাটার করছে না কে কি বললো, কে কি ভাবলো। তোমার কাছে কিন্তু আসলে খুব বেশি সময় নেই এই কেসের জন্য, আর আমি অনেক প্রেসারে আছি এই কেস ক্লোজ করার জন্য। তাই যা করার জলদি করো আর রিপোর্টটা জমা দাও। রিয়া বলে, স্যার, এটা একটা ট্রিকি কেস, তাই আমার একটু সময় লাগছে। এতটুকু সময় তো আমার লাগবেই, তাই না? এদিকে জিম্মি বিক্রমকে সেই ঘরের মধ্যে নিয়ে আসে। সেখানে সব বই দেখিয়ে বলে, দেখো, এখানে অনেক দামি দামি বই। তারা তখন সেখানে সেই মান্ডালার চিহ্ন পায়। এখান থেকেই তারা কেসের একটা নতুন মোড় পায়। এদিকে বিক্রম লীলাকে খুঁজে বের করে। তখন লীলা তার পেছনে বন্দুক ধরে আর বলে, আমার ছেলেদেরকে খুন করে এখন আমাকে খুন করতে আসা হয়েছে বুঝি? বিক্রম বলে, আপনি ভুল ভাবছেন। আপনার ছেলেদের খুন অনন্যা নয়, বরং আপনাদের মিরাকেল করেছে। যেই মিরাকেল আপনার ইচ্ছা পূরণ করে সেই মিরাকেল। দেখুন, আমরা চাইলে একে অপরকে হেল্প করতে পারবো। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আসলে লীলা ভেবেছিল বিক্রম হয়তো অনন্যার হয়ে তাকে মারতে এসেছে, কিন্তু তার কথা শুনে সে এবার শান্ত হয়। এবার সে বসে পড়ে সবকিছু বলতে। লীলা বলে, মিরাকেল হতো যখন ওই যন্ত্রে কয়েন রাখা হতো, আর সেই কয়েন আমাকে দিয়েছিল কালিন্দী। এই হচ্ছে সেই মহিলা যে অগোচরে থেকে কয়েন বিলি করেছে, আর মাইথালিও সেই কাজে হেল্প করেছে। তখন সে একটা মান্ডালা দেয়, যার মধ্যে সেই চিহ্ন আছে যা বিক্রম জঙ্গলে দেখে এসেছে। এই সবকিছু জানার পর বিক্রম এবার কল করে রিয়াকে আর বলে, ইয়ানকা তার মা মাইথিলি মিলে এইসব কয়েনের কাজ করেছে, তাকে ধরলে আরো কিছু জানা যাবে। রিয়া বলে, ওকে, আমি এখনই যাচ্ছি। এরপরে রিয়া এসে ঘরে ইয়ানকাত বা তার মা কাউকেই পায় না, অর্থাৎ তারা পালিয়ে গেছে খবর পেয়ে। এই ব্যাপারটা রিয়া বিক্রমকে কল করে জানিয়ে দেয় আর জিজ্ঞেস করে সে কোথায় আছে। বিক্রম জানায়, আমি জিম্মি স্যারের কাছে এসেছি আরো কিছু জানতে। এরপর সে জিজ্ঞেস করে, আচ্ছা, তুমি কি আমার সাথে ভারুনা ফরেস্টে দেখা করতে পারবে? রিয়া বলে, কেন? বিক্রম বলে, তোমার সাথে কিছু কথা আছে, জিম্মি স্যারের সাথে কথা বলো। জিম্মি তখন রিয়াকে বলে, আমরা আরো একটা ক্লু ডিকোড করতে পেরেছি। রিয়া তখন জিজ্ঞেস করে, কি সেটা? জিম্মি বলে, কাজের মেয়ের ছেলে।
অর্থাৎ ইয়ানকাত। সে তো এখন মাইথালিরই ছেলে, আর ইয়ানকাতদের বাড়ির হয়েই কাজ করত মাইথালি। তাই ইয়ানকাতের সাথেই এই ক্লুটা মিলে যাচ্ছে। এবার তারা তিনজন চলে আসে সেই জায়গায়। বিক্রম বলে, ভেতরে টর্চ কাজে আসবে না, তাই আমার এই মশালগুলো লাগবে। রিয়া বলে, ঠিক আছে চলো, এবার ভেতরে গিয়ে চেক করি। এরপরে তারা তিনজন ভেতরে চলে আসে। তখন বিক্রম বলে, আমি তোমাদেরকে এই ছবিটা দেখাতে এখানে এনেছি। রিয়া দেখে বলে, এটা তো অনেকটা লিওনার্দো দা ভিঞ্চির মানুষের আঁকা ছবির মতো। জিমি বলে, কিন্তু এটার সাথে এই কেসের কি সম্পর্ক? বিক্রম তখন একটা মান্ডালা হাতে নেয় আর বলে, সে যেই হোক, আমি তাকে লীলার ঘরে দেখেছি। এবার একে একে বিক্রম সেখানে প্রতিটা মান্ডালা অ্যাড করে এবং সেখানে ওপেন হয় একটা বড় মান্ডালা, যেখানে লেখা ছিল কাকে কাকে খুন করতে হবে আর কোন কোন বডি পার্টগুলো লাগবে। আর এক একটা বডি পার্ট দিয়ে তৈরি হবে একজন পারফেক্ট আলাদা রকমের মানুষ। রিয়া আর বিক্রম এবার প্রিন্সেস ভিকটিমটা কে ছিল সেটা বের করে। তারা ইয়ানকাতের বক্সে কিছু ছবি আর একটা চেইন পায়। চেইন দেখে বিক্রম চিনতে পেরে যায় যে এটা তো কবিতার, আর ছবি দেখেও বিক্রম চিনতে পারে কবিতাকে। সে সময় পুলিশ কল করে বলে, রিয়া ম্যাম, আমরা ভিকটিমের নাম পেয়েছি, সে হচ্ছে কবিতা। কবিতার কথা শুনে বিক্রম তো একেবারে স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে আনান্যাকে নয়, বরং কবিতাকেই তারা বেছে নিয়েছিল, কারণ আনান্যার থেকেও কবিতা বেশি সুন্দরী, আর সে তো রাজকীয় বংশেরই ছিল। বিক্রম তো এবার একেবারে ভেঙে পড়ে এই বিষয়টা জানার পর যে কবিতাই হচ্ছে প্রিন্সেস। অন্যদিকে ইয়ানকাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোটবেলার কবিতার কথা মনে করে। কবিতা তার সাথে বসে বন্ধুর মতো কথা বলতো, তাকে চাকর ভেবে সে কখনোই অপমান করেনি। সে খুবই অন্যরকম একজন মানুষ। এবার ইয়ানকাত আসে তার মায়ের কথা মতো কাজ করতে, নিজেকে বাঁচাতে। যখনই সেখানে রহস্যময় কাল্টের মেয়েটা নিজের তলোয়ার নিয়ে চলে আসে, তখনই ইয়ানকাত বলে, আমিও চাকরের ছেলে, আর তেমনি বীরজুর ছেলে আওদেশও তো চাকরের ছেলে, তাহলে দয়া করে আমার বদলে তাকে খুন করুন। আমার মা আপনার কাল্টের জন্য এত বছর কাজ করেছে, তার বদলে কি আপনি আমার এই সামান্য কথাটা রাখতে পারবেন না? তখনই মহিলাটা তলোয়ার চালায়, কিন্তু রক্ত কার ঝরে তা পরেই জানা যাবে। দৃশ্য চলে আসে এখান থেকে 25 বছর আগে, লাদাখে। জিমি কল করে তার ছেলে জুলফিকে। জিমি তো খুব আগ্রহের সাথে লাদাখের আবহাওয়া সম্পর্কে বলছিল। তখন জুলফি বলে, বাবা, মা মারা গেছেন আজ 20 দিন হলো। জুলফির খালা তখন ফোনটা নিয়ে বলে, তোমার সময় হয়েছে এখন কল করার? আমার বোন মারা গিয়েছে আজ 20 দিন হয়ে গেল, কিন্তু তোমার কোনো খবরই নেই। দুনিয়ার কোন কোনায় আছো? কল যায় না, কিছু না। কেন আমার বোনকে বিয়ে করেছিলে? তাকে রেখে যখন এত দূরেই থাকবে, তাহলে এই বিয়ে করার মানে কি ছিল? তোমার বাচ্চাটা, সে তো তার বাবা জীবিত থাকা সত্ত্বেও মায়ের জানাজার ভার একা নিয়েছে। যাক, তুমি আসলে আসো, না আসলে নেই। আমি গাজীপুর জুলফিকে নিয়ে যাচ্ছি। দৃশ্য এখান থেকে চলে আসে 2022 সালে চারান্দাসপুরে। শাস্ত্রী জুলফি আর তার স্ত্রী মারা যাওয়ার পর তাদের একমাত্র মেয়ে নূরকে নিয়ে আসে জিম্মির কাছে, আর তাকে বলতে থাকে, ভালো বাবা তো হতে পারোনি, তাই অন্তত ভালো দাদা হয়ে দেখাও। জিম্মি তখন অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর নূরকে জড়িয়ে ধরে। এদিকে পরদিনই রিয়া আর তার ফোর্স আওদেশের লাশ পায়, যার বডির নিচের পার্ট ছিল না, অর্থাৎ কালটের ওই মহিলা ইয়ানকাতের কথা রেখেছে। এরপরে রিয়াকে জিম্মি কল করে আর বলে, আমি আরেকটা ক্লু ডিকোড করেছি। রিয়া তখন জিজ্ঞেস করে, কি সেটা? জিম্মি জানায়, একজন বাচ্চার হার্ট। এদিকে বিক্রম কবিতার লাশের পাশে বসে খুব কাঁদে। আনান্যা তার বোনকে দেখে এসব সহ্যই করতে পারছিল না। বিক্রম বলে, আমি জানি ইয়ানকাত ছোট থেকেই কবিতার জন্য পাগল ছিল। হতেই পারে এইসব মার্ডারের পেছনে সে জড়িয়ে আছে, না হলে কবিতার সাথে ভয়ঙ্কর কাজটা হতো না। সে তোমার থেকে ডিসচার্জ পেপারে সাইন নিয়েছে, আর কবিতার চেইনও আমি তার ওখানে পেয়েছি। তখন সেখানে একজন এসে আনান্যাকে বলে, ম্যাডাম, ঋত্বিককে পাওয়া যাচ্ছে না। এই ঋত্বিক হচ্ছে আনান্যার ছেলের নাম। আনান্যা তো তখন সিসি ক্যামেরা ফুটেজ চেক করে আর দেখে কাল্টের মহিলা তাকে নিয়ে যাচ্ছে। আনান্যা এটা দেখে খুব ঘাবড়ে যায় আর বিক্রমকে বলে, দেখলে আমার ছেলেকে নিয়ে গেল, কিন্তু আমি বুঝতে পারছি না সিকিউরিটিরা কিছুই করলো না কেন। রিয়া তখন বলে, আনান্যা শান্ত হও, আমি বলছি তার কিচ্ছু হবে না, আমরা তাকে ঠিকই উদ্ধার করব, তুমি এত চিন্তা করো না। বিক্রম বলতে থাকে, পরের ক্লু কি বের করেছেন জিম্মি? আনান্যা বলে, এটা আবার কি হলো বলো? রিয়া তখন বলে, একজন বাচ্চার হার্ট। আনান্যা তো এটা শুনে আরো বেশি পাগল প্রায় হয়ে যায়। রিয়া এদিকে বাইরে মিডিয়াকে কোনো মতে এড়িয়ে চলে আসে। তখন মাল্লিক বলে, ম্যাডাম, একজন আই উইটনেস আছে যে কিডন্যাপারকে বাইরে যেতে দেখেছে। অনুপম তাকে থানায় নিয়েছে, চলুন যাই। রিয়া বলে, ঠিক আছে চলো। এবার তারা শুরু করে ঋত্বিককে খোঁজা। রিয়া জানতে পারে একটা অ্যাম্বুলেন্সে করেই তাকে নেওয়া হয়েছে, তাই সে সমস্ত ফোর্স লাগিয়ে দেয় রাস্তায় চেক করার জন্য। তখনই সেখানে একটা অ্যাম্বুলেন্স দেখে
একজন কনস্টেবল বেশ ভালো করে চেক করার চেষ্টা করছিল। তখনই ভেতর থেকে কেউ তার চোখে আঘাত করে আর তাকে রক্তাক্ত করে ফেলে। এরপরই কল পেয়ে রিয়া এবং তার পুরো ফোর্স সেখানে পৌঁছায়। ওইদিকে ইয়ানকাত বসে বসে কবিতার ভিডিও দেখছিল, কারণ এই সবকিছু সে লুকিয়ে করেছে। কবিতার জন্য সে সাইকো ছিল। এদিকে রিয়াকে অফিসার মানা করছিল, কারণ তার ধারণা সে ফিল্ডে কাজ করতে পারবে না, তাই সেই যাবে বাচ্চাকে রেস্কিউ করতে। কিছুক্ষণ পরে বিক্রম আসে, এসে ইয়ানকাতকে অনেক মারতে শুরু করে। সে তো বারবার জিজ্ঞেস করে যে কেন সে সবাইকে মার্ডার করলো। যদি সে উত্তর না দেয় তাহলে আজ বিক্রম তাকে ছাড়বে না, প্রাণেই মেরে দিবে। তো অনেকক্ষণ মার খাওয়ার এক পর্যায়ে ইয়ানকাত বলে ওঠে যে ঠিক আছে, আমি সব বলছি। সে এবার জানায় সে ছোট থেকেই কবিতাকে ভালোবাসত, কারণ তার মতো করে কেউ তার সাথে মেশেনি। সে তো কবিতাকে বিয়ে করারও স্বপ্ন দেখত, তাই সে তার যোগ্য হতে সবসময় কাজ করে যেত কবিতার বাবার হয়ে। আর একটা সময় পর এই বাড়িটাও সে তৈরি করে। সে যেদিন কবিতাকে প্রপোজ করতে যায় সেদিনই সে দেখে কবিতা বিক্রমের সাথে রয়েছে। তাই কবিতাকে ফলো করতে করতে সে কবিতার ঘরের আনাচে কানাচেও সিসি ক্যামেরা লাগিয়ে রাখে, যাতে সর্বক্ষণ তার উপর সে নজর রাখতে পারে। আর এভাবেই একদিন সে স্ক্যামিং স্টোরির ব্যাপারে জানতে পারে, যা বিক্রম তাকে করতে মানা করেছিল। সেভাবে যদি এভাবে আসল মালিককে সে জানিয়ে দেয় তার কোম্পানির স্ক্যামিং ধরেছে বিক্রম, তাহলে তো বিক্রমকে সেই কোম্পানি খুন করবে আর কবিতা তার হয়ে যাবে। তবে এখানেও হয় উল্টো, বিক্রম বেঁচে গেলেও কবিতা কোমায় চলে যায়। অন্যদিকে রিয়া অ্যাম্বুলেন্সে যায় আর সে দেখে সেখানে অটো কিছু পিন লাগানো হয়েছে, যা মানুষ ডিটেক্ট করে মারছিল। রিয়া তখন খুবই বুদ্ধি করে সেটাকে কনফিউজড করে আর ঋত্বিককে বাঁচিয়ে বাইরে আসে। এদিকে আনান্যা তার ছেলেকে পেয়ে থ্যাঙ্কস জানায় রিয়াকে। সে তো অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। রিয়া তখন দেখে সেই বাচ্চা মেয়েটা অবশেষে তার দিকে তাকিয়ে হাসছে, অর্থাৎ সে রিয়াকে তার গিল্ট থেকে মুক্তি দিয়েছে। রিয়া তখন অনেক বেশি হালকা অনুভব করে আর কান্নায় ভেঙে পড়ে। সে এতদিনে নিজেকে মুক্ত করতে পেরেছে সেই সব অনুশোচনা থেকে। এদিকে বিক্রম ইয়ানকাতকে বলে, তুই যদি এতই কবিতাকে ভালোবেসে থাকিস তাহলে তাকে খুন করলি কেন? ভালোবাসার মানুষকে তো খুন করা যায় না। ইয়ানকাত বলে, আমি তাকে খুন করিনি, কারণ আমার কবিতাকে তুই খুন করেছিস। এই কথা শুনে তো বিক্রম খুবই রেগে যায় আর তাকে মারতে মারতে বলে, তোর কবিতা? সে আমার কবিতা ছিল, তুই তাকে মেরেছিস শয়তান। এইসব বলে বিক্রম তাকে মেরে আধমরা করে চলে যায়। তবে যাওয়ার সময় সে কিছু একটা ভাবতে থাকে। এদিকে রিয়া বলে, আমি সেই কিলারের সাথে একবার ফাইট করেছিলাম, তাই সে এত সহজে ঋত্বিককে এখানে রেখে যাওয়ার কথা না। সে যদি তাকে চাইতো তাহলে তাকে কখনোই একা ছাড়তো না। আমি নিশ্চিত এখানে খেলার মধ্যেও খেলা চলছে, যা চোখে দেখা যাচ্ছে তার ভেতরে কাহিনী অন্য কিছুই চলছে। এদিকে জিম একটা বই পড়তে পড়তে জানতে পারে তার দাদাও একটা মিরাকেল চাইছিল, আর তার কারণ তার ফ্যামিলিতে জন্ম নিয়েছিল একটা মরণ ব্যাধি রোগ, কিন্তু সেই একই রোগের সাথে জন্ম নেয় নূর। জিমি বুঝতে পারে তার মানে নূরকে বাঁচাতে তার ছেলে মিরাকেল যন্ত্রে আঙুল দিয়েছে, আর সে ছবিতে সে সেটাও দেখে ফেলে। এবার আয়াস্তে এসেছে সেই বাচ্চারই হৃদয় নিতে, অর্থাৎ বাচ্চাটা ঋত্বিক নয় বরং নূর ছিল। আর কাল্টের মহিলা ঋত্বিককে দিয়ে রিয়াদের সময় নষ্ট করিয়েছে, যেন তারা অন্যদিকে ভাবার সময় না পায়। জিম্মি তো এটা বুঝতে পেরেই নূরকে পাগলের মতো ডাকতে থাকে, কিন্তু নূরের তো কোনো সারা শব্দ কোথাও পাওয়া যায় না। তাই সে অস্থির হয়ে নিচে নেমে আসে আর দেখতে পায় নূর তো ভয় পেয়ে বসে আছে। তখনই সেখানে কাল্টের মহিলা আসে আর নূরকে অবশ করে নিয়ে চলে যায়। এদিকে রিয়া ঘুম থেকে উঠে তার মতোই একজনকে দেখে, যে বারবার বলছিল রিয়া রিয়া আসতো। এসবের কিছুই সে বুঝতে পারে না। এরপরে রিয়া হসপিটালে আসে। জিম্মি তো অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছিল। সেই অবস্থাতেই সে রিয়াকে বলে বই বের করতে। রিয়াও বই বের করে দেখে তার মতোই একটা মেয়ের ব্যাপারে লেখা আছে এখানে, যে দেখতে হুবহু তার মতো। তার নাম হচ্ছে নন্দিনী। জিম্মি বলে, রিয়া তুমি ওই মান্ডালার একটা অংশ। রিয়া তো এ কথা শুনেই শকড হয়ে যায় আর বলে, কি? দৃশ্য আসে 1951 সালে, যেখানে দেখা যায় বিদ্যুৎ চমকাচ্ছে খুব জোরে জোরে। সেখানে আনন্দ এবং নন্দিনী আসে। তাদেরকে স্বাগত জানায় জায়ানন্দ আর রবার্ট। আনন্দ বলে, আমি এখন ফ্রেশ হব, তারপর যা দেখতে এসেছি সেখানে যাব। গিয়াসউদ্দিন বলে, আপনি এই বৃষ্টির মধ্যে এখনই আয়াস্তাল যাবেন? আনন্দ বলে, কেন, কোনো সমস্যা? জায়ানন্দ বলে, আয়াস্তাল তো আর চলে যাবে না, আগে চলুন কিছু খেয়ে নিবেন। আনন্দ বলতে থাকে, আগে বলুন সব নিউক্লিয়ার প্ল্যান্টের অ্যাপ্রুভাল করেছিলেন? জায়ানন্দ বলে, হ্যাঁ অবশ্যই। আনন্দ তখন বলে, তাহলে একটা কাজও শুরু হয়নি, একটা প্ল্যান্টও লাগানো হয়নি কেন? এবার আনন্দ জেদ ধরে যে সে এখনই যাবে দেখতে। জায়ানন্দ বলে,
ঠিক আছে, আপনারা যান, আমি বেশ ভয় পাই, আমি তো যাব না। এবার গিয়াসউদ্দিন তাদের নিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে নন্দিনী বলে, আচ্ছা এই আয়াস্তালটা কি? গিয়াসউদ্দিন জানায়, একটা গ্রুপ, মহিলাদের গ্রুপ, যাদেরকে আয়াস্তি বলা হয়। চারান্দাজপুরের মানুষ বিশ্বাস করে তারা শয়তানের পুজো করে, আর তারা মহিলা নয়, বরং এক একজন ডাইনি। তারা এখানে ব্ল্যাক ম্যাজিকও করে থাকে, তাই গ্রামের সবাই তাদের খুব ভয় পায়, আর এদিকে আসেই না, সবসময় তাদের থেকে দূরে দূরে থাকে। এখন অনেক রিসার্চ করার পর জানা গেছে তাদের একটা চিহ্ন আছে, সেটাকেই তারা পুজো করছে। নন্দিনী তখন রবার্টকে বলে, তুমি কি এসবে বিশ্বাস করো? রবার্ট বলে, আমি কি বিশ্বাস করি না করি তাতে কি যায় আসে? পৃথিবীতে কিছু ব্যাপার থাকে মানুষের বোঝার বাইরে, এখানেও সেরকমই কিছু হচ্ছে। এবার তারা পৌঁছে যায় ওই আয়াস্তালে। নন্দিনী প্রথমে একা আসে তাদের সাথে কথা বলতে। সেখানে রুক্মিণী সহ বাকিরা ছিল। নন্দিনীকে দেখে রুক্মিণী তাদের ব্যাপারে বেশ কিছু কথা বলে। নন্দিনী তখন দেখে দেয়ালের সেই চিত্রের মানুষের মতো বডিতে একটা পাথর জ্বলছে। নন্দিনী কিছুক্ষণ সেখানে কথা বলার পর জিজ্ঞেস করে, আপনার পথপ্রদর্শকের নাম কি? রুক্মিণী জানায়, ইয়াস্ত। নন্দিনী বলতে থাকে, আগে কখনো শুনিনি এই নাম। রুক্মিণী বলে, হ্যাঁ হতে পারে আপনাকেও ইয়াস্ত বেছে নিবে। নন্দিনী তখন বলে, আমি তো ভগবানেই বিশ্বাস করি না। রুক্মিণী বলে, কে বলতে পারে কখন কি হয়? আচ্ছা বাদ দিন, আপনি কি এখানে এই জমি নিতে এসেছেন? নন্দিনী বলে, হ্যাঁ আমি একজন সায়েন্টিস্ট, আর রিসার্চ করার জন্য এটা আমাদের লাগবে। তখনই সেখানে আনন্দ আসে, আর এসেই রুক্মিণীকে বলে, দেখুন সরকার এই জায়গাটা নিয়েছে, আর তার কারণ নিউক্লিয়ার প্ল্যান্ট এখানে করা হবে, যেন ইন্ডিয়ার ফিউচার ব্রাইট হয়। তাই আপনাদেরকে আমরা অন্য কোথাও শিফট করে দিব, চিন্তা করবেন না, আপনাদের কাজে কোনো বিঘ্ন ঘটবে না। রুক্মিণী বলে, এই জায়গাটা ইয়াস্ত নিজে বেছে নিয়েছেন, তাই যদি এটা ভাঙার চেষ্টা করেন তাহলে ইয়াস্ত কিন্তু আপনাদের ছাড়বে না, আর ভবিষ্যতের ধ্বংসযজ্ঞ না আপনার সরকার আটকাতে পারবে, আর না আমাদের ভক্তি। তাই যা করবেন একটু বুঝে শুনেই করবেন। তাদের এসব কথায় তো কোনোই পাত্তা দেয় না আনন্দ, চলে যায় নন্দিনীকে নিয়ে। রাতে নন্দিনী সেই নকশাটা আঁকে, যা বর্তমানের মিরাকেল মেশিন। নন্দিনী এটা করতে করতে সে পাথরের ব্যাপারে ভাবে, যা সে আয়াস্তালে দেখে এসেছে। আনন্দকে তখন নন্দিনী বলে, জানি না কেন আমার কাছে সাধারণ কোনো পাথর মনে হয়নি ওই পাথরকে, এটা যেন অন্য এক দুনিয়ার পাথর ছিল। আমি সেখানে একটা এনার্জি ফিল করছিলাম, তুমি কিছু ফিল করনি? আনন্দ বলে, কোথায়? না তো, তোমাকে হয়তো তাদের কথা এফেক্ট করছে, তাই এসব ভুলভাল ভাবছ। বাস্তবে এরকম কিছুই সম্ভব না, তুমি নিজে একজন সায়েন্টিস্ট হয়েও আমায় এসব বলতে হচ্ছে। নন্দিনী তখন আনন্দকে বলে, আচ্ছা আমরা অন্য একটা জায়গা দেখে নেই, কেন দরকার কাউকে কষ্ট দিয়ে কিছু করা, তাদের বিশ্বাসে আঘাত করা? আনন্দ বলে, আমি সমস্ত কাজ করে ফেলেছি, এখন আর জায়গা চেঞ্জ করা সম্ভব না। নন্দিনী বলতে থাকে, আমি বলছি যখন, তখন প্লিজ একটু শোনো, আমার কাছে কিছু একটা ঠিক মনে হচ্ছে না এখানে। আনন্দ বলে, না আমি শুনবো না, কারণ আমি সায়েন্সে বিশ্বাস করি, আর সায়েন্স বলে এখানে নিউক্লিয়ার প্ল্যান্ট করাটা ঠিক হবে। এবার পরদিন সেই জায়গাটা ভেঙেই ফেলা হয়। সব আয়াস্তিরা তো এসব দেখে কান্না করে দেয়, আর আনন্দ নন্দিনীকে বলে, তুমি গেস্ট হাউসে যাও, আমি পরে আসছি। নন্দিনী বলে, বৃষ্টি হচ্ছে, চলো একসাথে যাই। তখন জায়ানন্দ বলে, ভাবি চিন্তা করবেন না, আমি বাইকে নিয়ে আসবো তাকে। আনন্দ বলে, হ্যাঁ হ্যাঁ চিন্তা করো না, আমি জলদিই ফিরে আসব। এবার মাঝপথে গাড়ি আটকে রুক্মিণী নন্দিনীকে বলে, এবার যা হবে তার মূল্য চুকাতে হবে, সমস্ত চারান্দাজপুরের মানুষ সেই মূল্য চুকাবে। নন্দিনী বলে, রুক্মিণী দেখো আমি চেষ্টা করেছি, কিন্তু পারিনি তোমাদের সাহায্য করতে। গিয়াসউদ্দিন তখন বলে, থাকতো, এদের কথায় পাত্তা দিবেন না, চলুন। এই বলেই সে গাড়ি নিয়ে চলে যায় রুক্মিণীকে ইগনোর করে। সেদিন তো সারা রাত ঘুমাতে পারে না নন্দিনী, তার বারবার মনে পড়ছিল রুক্মিণী বলেছে ইয়াস্ত তার ভক্ত নিজে বেছে নেয়, তাই হতে পারে নন্দিনী তার ভক্ত হয়ে যাবে। তখনই নন্দিনীর সাথে দেখা করতে আসে রুক্মিণী আর তার দলের লোকেরা। রুক্মিণী নন্দিনীকে তার ইয়াস্ত বইটা দেখায়, যা ইয়াস্ত নিজে লিখেছে। এই বুক হচ্ছে প্রেডিকশন আর রিচুয়ালের বুক, যেখানে নন্দিনীর কথা বলা আছে। নন্দিনী এসব শুনে বলে, মানে? রুক্মিণী বলে, এখানে লেখা আছে যখন চারান্দাজপুরের মানুষ আয়াস্তাল ধ্বংস করবে, তখন একজন মহিলা সাহায্য করবে ইয়াস্ত অবতার তৈরিতে। তার 3টা বিশেষ গুণ হবে, এক সে নিজে একটা মেশিন নিয়ে কাজ করবে, দ্বিতীয় সে গর্ভবতী থাকবে, আর তৃতীয় সে বিধবা হবে। নন্দিনীর সাথে সবটা মিলে গেলেও বিধবার বিষয়টা মেলে না, তাই সে বিশ্বাস করতে চায় না। তবে ঠিক তখনই খবর আসে আনন্দ মারা গেছে। নন্দিনী তো তখন অনেক কষ্ট পায়, কিন্তু সে বিশ্বাস করে এই বইয়ের মধ্যে তার ব্যাপারে সব সত্যিই লেখা আছে। তাই সে সিদ্ধান্ত নেয় তার মেয়ের জন্মের পর ইয়াস্ত তৈরি করবে। রুক্মিণী বলে,
এই ইয়াস্ত মানুষের ইচ্ছা পূরণ করবে, আর সায়েন্স মৃত্যুকেও হারিয়ে দিবে। মৃত মানুষও এর মাধ্যমে জীবিত হয়ে উঠবে। এবার তৈরি করা হয় সেই মেশিন, ইয়াস্ত মেশিন। নন্দিনী বলে, আমার অনেক খারাপ লাগছে সেই সমস্ত মার্ডারগুলোর জন্য, কারণ সেগুলো তো সামনে হবে। রুক্মিণী বলে, না, এগুলো মার্ডার নয়, এগুলো স্যাক্রিফাইস। আর পৃথিবীর কিছুই বলিদান ছাড়া পাওয়া যায় না। এখন তা স্বাধীনতা হোক বা মুক্তি, ইয়াস্ত থেকে যে যে ইচ্ছে পূরণ করতে চাইবে তাদেরই নিজেদেরকে বিসর্জন দিতে হবে। এটা শুধু আঙুল কাটা নয়, বরং তাদের নিজেদেরকে বলিদান দেওয়া। তাই যারা যারা এ পর্যন্ত ইয়াস্ত ইউজ করেছে আর আঙুল কেটেছে তাদেরই নির্দিষ্ট সময়ে হত্যা করা হয়েছে। আর যেই যেই পার্টগুলো নিয়ে একটা মানুষ সেলাই করা হয় সেটার মাধ্যমে রুক্মিণী চাইছিল ইয়াস্তকে মানুষ রূপে জীবিত করতে। আর এটাই সে 1952 সালে করার অপেক্ষায় ছিল। কিন্তু শেষ মুহূর্তে গ্রামের মানুষ নিয়ে চলে আসে গিয়াসউদ্দিন, আর রুক্মিণীর ইচ্ছাও তখন অপূর্ণই রয়ে যায়। যেদিন গ্রামের লোকেরা আসছিল সেদিন রুক্মিণী নন্দিনীকে ডেকে বলে যে আজ ইয়াস্ত জেগে উঠবে। নন্দিনী তো খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে আনন্দ আজ অনেক খুশি হবে যে সায়েন্সকে কাজে লাগিয়ে মৃতের মধ্যে প্রাণ আসবে। রুক্মিণী বলে, কিন্তু চারান্দাসপুরের মানুষের ধ্বংস নিশ্চিত। আমি বলেছিলাম তোমাকে যে তাদেরকে মূল্য চুকাতে হবে। নন্দিনী বলে, আমি এটা কারো ধ্বংস করতে তৈরি করিনি রুক্মিণী, আমি মানুষকে কষ্ট থেকে মুক্ত করতেই এটা তৈরি করেছি। রুক্মিণী বলে, ইয়াস্ত জেগে উঠলে এরা সবাই ধ্বংস হয়ে যাবে। ইয়াস্ত নতুন পৃথিবী তৈরি করবে, তাই পুরাতনকে তো যেতেই হবে। আর দেখা যায় ইয়াস্তের সাথে সাথে আকাশ থেকে পোকা পড়ে আর গ্রামের সবার বাচ্চার মৃত জন্ম নেয়। রুক্মিণী বলে, এইসব তুমি একটা মাধ্যম হিসেবে তৈরি করেছ, তবে যা করার সব আমাদের ইয়াস্ত করেছে। তখন দেখা যায় ইয়াস্তর হুঁশ ফিরতে থাকে। নন্দিনী বলে, আমি এটা তৈরি করতে পারলে আমি এটা নষ্টও করতে পারবো। এই বলে সে সব লাইন খুলতে থাকে। তখনই তার গলায় চাকু বসিয়ে দেয় রুক্মিণী। কিন্তু নন্দিনী মারা যাওয়ার আগে ইয়াস্তকে আগুনে পুড়িয়ে যায়। অর্থাৎ গল্পের শুরুতে আগুনটা নন্দিনীই লাগিয়েছিল, তারপর সে ওখানেই মারা যায়। আর সেখানে যখন আগুন ধরে যায় তখন তো সবাই পালিয়ে যায়। আর সেখানেই নন্দিনীর মেয়েকে পায় একজন অফিসার। এরপরই তাকে তারা দত্তক নিয়ে নেয়। দৃশ্য চলে আসে বর্তমানে। বইয়ের এই সব কাহিনী পড়া শেষে রিয়া জিম্মিকে বলে যে এই দত্তক নেওয়া বাচ্চাটা হচ্ছে আমার মা। আর আমি আজ পর্যন্ত ভাবছিলাম স্বপ্নে আমি নিজেকেই দেখি, কিন্তু না, তিনি হচ্ছেন আমার নানিমা নন্দিনী। তিনি আমায় কিছু তো বলতে চান, কিন্তু আমি বুঝতে পারি না সেটা কি। আজ সকালে একটা শব্দ শুনেছি ইয়াস্ত, কিন্তু কি এই ইয়াস্ত সেটাই বুঝতে পারছিলাম না। দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় কিভাবে মহাযোদ্ধাকে সিলেক্ট করেছিল শাস্ত্রীর স্ত্রী। দুইটা মেয়েকে একটা উত্তপ্ত লোহার মধ্যে দাঁড় করিয়ে এসে বলে যে শেষ পর্যন্ত টিকে থাকবে তাকেই মহাযোদ্ধা হিসেবে সিলেক্ট করা হবে। আর সেখানেই একটা ইয়াস্ত ভক্ত পাগলের মতো দাঁড়িয়েছিল। সে যেন কিছুই ফিল করছিল না, এইভাবে ছিল। তখনই খুশি হয়ে তাকে মহাযোদ্ধা করা হয়। আর এই মেয়েটাই সবাইকে সময় করে করে মার্ডার করে তলোয়ার দিয়ে। আজ সে আসে মিরাকেল ছেলের রক্তের জন্য, তাহলেই এই ইয়াস্ত জেগে যাবে। আর সেই মিরাকেল ছেলে হচ্ছে বিক্রম। বিক্রম আর তার বাবার মধ্যে ঝগড়া হয়ে যায়, কারণ তার বাবা বলেছিল ফিরে যেতে। সে ভয় পায় যদি তার কিছু হয়ে যায়, কিন্তু বিক্রম বলছিল তার মাকে সে খুঁজে বের করবে, তারপর যা করার করবে। বিশ্বনাথ বলে, তোমার মাকে খুঁজলেই সে ফিরে আসবে না, বোকার মতো কথা বলো না। বিক্রম বলে, হ্যাঁ চলে আসতো যদি 22 বছর আগে ঠিক মতো খোঁজা হতো। অর্থাৎ সে তার বাবাকেই ইনডিরেক্টলি ব্লেম দিতে থাকে। বিশ্বনাথ তখন রেগে যায় আর বলতে থাকে, তোমার ভাই আর মায়ের মৃত্যুর জন্য দায়ী তুমি, তাই এই নাটক বন্ধ করো। তাদেরকে খুঁজে পাবে না, আর এখন যা খুশি তাই করো, শেষে আফসোস করেও কিন্তু কিচ্ছু হবে না। এই বলেই তার বাবা রুমে চলে যায়। তখনই সেখানে সেই মহাযোদ্ধা চলে আসে আর বিক্রমের গলায় আঘাত করে তাকে সেখানেই বেহুশ করে ফেলে। সে সময় বিশ্বনাথ শব্দ পেয়ে চলে আসে, কিন্তু ততক্ষণে তাকে নিয়ে ওই মেয়েটা চলে যায়। এরপরে রিয়াকে কল করে আনান্যা আর ডাকে বিক্রমের বাড়ি। বিশ্বনাথ তখন রিয়াকে বলে, কি করতে তোমরা? আমার ছেলেকে কিলার কিভাবে নিয়ে গেল? সে তো পুলিশ। আনান্যা বলে, চাচা চিন্তা করবেন না, রিয়া ঠিকই তাকে খুঁজে বের করবে, তার উপর আস্থা রাখুন। রিয়াও তো কোনো কিছুই বুঝে উঠতে পারে না। সে তখন প্রদ্যুৎকে কল করে আর তার কাছে হেল্প চায়, কিন্তু সে বলে সে তো তাকে হেল্প করতে পারবে না, তার জন্য মাইথিলীকে খোঁজা জরুরি, বাকি কিচ্ছু জরুরি নয়। আনান্যা তখন রিয়াকে বলে, লোকাল পুলিশ তোমার হেল্প করবে, আমি তোমার আর বিক্রমের বন্ধু হিসেবে বলছি। এদিকে মাইথিলীকে একটা অটো ড্রাইভার চিনে ফেলে, কারণ সে তাকে জঙ্গল পর্যন্ত দিয়ে এসেছিল। তাই সেই অটো ড্রাইভারই থানায় কল করে জানায়। প্রদ্যুৎ তখন মাইথিলীর লোকেশন পেয়ে দ্রুত চলে যায় তাকে ধরতে। সেখানে গিয়ে একটা ছবি পায় রুক্মিণীর।
আর রিয়া একটা জায়গায় বিক্রমকে খুঁজতে যায়, কিন্তু কেউ একজন কারো অর্ডারে তাকে লক করে ফেলে সেখানে। এদিকে জিম্মির কাছে অফিসার রুক্মিণীর ছবি দেখিয়ে জিজ্ঞেস করে কে সে জানেন। এবার গল্পের আসল রহস্য উন্মোচন হয়। জিম্মি রুক্মিণী ভারদ্বাজ বলার পর তার মনে পড়ে আনান্যা ভারদ্বাজের কথা। জিম্মি বলে তার মানে রুক্মিণীর নাতনি হচ্ছে আনান্যা। এবার আমরা আনান্যাকে রুক্মিণীর মতো সাজ পোশাকে দেখি। আনান্যা আসে বিক্রমের কাছে, আর তাকে দেখা মাত্রই চোখ দিয়ে তার পানি পড়তে থাকে, কারণ সে বিক্রমকে পছন্দ করলেও আজ তাকে তার বলি দিতে হবে। সে তখন বলতে থাকে তুমি বুঝতে পারবে না বিক্রম, আজকের দিনের জন্য না জানি কত আত্মত্যাগ করা হয়েছে, কত মানুষ প্রাণ দিয়েছে, তাই আমরা আর পিছু হটতে পারবো না। আমার উপর অনেক বড় দায়িত্ব আছে, এই আজ তো আমাকে তৈরি করতেই হবে। বিক্রম তখন বলে তাই বলে তুমি এইসব করেছো? কবিতাকে খুনও তুমিই করেছো? রুক্মিণী বলে খুন না, ত্যাগ করেছি এক নতুন পৃথিবী তৈরি করার জন্য। বিক্রম বলে কেন এসব করলে তুমি? তুমি আমাদের সবাইকে বোকা বানিয়েছো মিথ্যা বলে। আনান্যা তখন কেঁদে বলে আমি বলেছিলাম তুমি বুঝবে না, প্রথমে আমার ভালোবাসা বুঝলে না, আর এখন আমার ত্যাগকেও বুঝতে পারছো না। তবে তোমার উত্তর আমি দিব, যার জন্য তুমি গ্রামে এসেছিলে। এই বলে সে মা বলে ডাকে ভাসুদাকে। দেখা যায় ভাসুদার মানসিক অবস্থা খুবই খারাপ। সে শুধু বলছিল আমার ছেলেকে বাঁচিয়ে দাও। এত বছর পরে মাকে দেখে বিক্রম তো খুবই ইমোশনাল হয়ে পড়ে। সে কান্না করতে থাকে আর তাকে বলে আমি তোমার ছেলে মা, আমায় চিনতে পারছো না? কিন্তু ভাসুদা তো তার হুঁশে নেই। সেদিন যখন তার ছেলের জন্য সে মিরাকেল চায় তখন সেটা পূরণ হয় না, কারণ মিরাকেল চাওয়ার আগেই সে মারা যায়। তাই ভাসুদা পাগল হয়ে গুরুজির কাছে যায় আর এক কথা বারবার বলে তার ছেলেকে ঠিক করে দিতে। রুক্মিণী তখনও বেঁচে ছিল, তাই সে বলে তার ইচ্ছা পূরণ হওয়ার আগে তাকে মারা যাবে না, তাই একে তোমার সাথেই রেখে দাও। এবার বর্তমানে শুরু হয় ইয়াস্তর বডিতে রক্ত ট্রান্সফার করা। ওইদিকে বেহুশ অবস্থায় রিয়া নন্দিনীকে দেখে, যে তাকে বলছিল ওঠো আর ইয়াস্তকে তৈরি হওয়া থেকে আটকাও, এটা তোমার দায়িত্ব রিয়া। রিয়া তো তখনই জেগে ওঠে আর সে এসেই ফাইট শুরু করে মক্সার সাথে। এদিকে হঠাৎ করে ইয়াস্ত রক্ত রিজেক্ট করে। তখন আনান্যা দেখে ভাসুদা তার ছেলের পাশে বলছিল যে আমার ছেলেকে বাঁচিয়ে দাও। আনান্যা বলে এতগুলো বছর পর ভাসুদার ইচ্ছে পূরণ হচ্ছে আর আমার সব কষ্ট মাটিতে মিশে যাচ্ছে, তাই বিক্রম জীবন ফিরে পেয়েছে, নাহলে সে এতক্ষণে মারাই যেত। তাই এবার সে খুব রেগে মেগে চলে যায় বিক্রমকে মারতে, কিন্তু রিয়া তাকে আটকায় আর আনান্যাকে প্রাণে মেরে ফেলে, যেভাবে রুক্মিণী নন্দিনীকে মেরেছিল। বিক্রমও তখন ফিরে পায় তার মাকে আর রিয়াও তার কেস সমাধান করে। এরপর সে মিটিং ডেকে বলে পৃথিবীর সবকিছুর আলাদা ব্যাখ্যা থাকে, আর ঠিক সেভাবেই ইয়াস্তর সাথে মান্ডালা মার্ডার জড়িয়েছিল। এখানে জিম্মি ক্লু সমাধান করতে গিয়ে এত জড়িয়ে পড়ে যে নিজের বেঁচে যাওয়া পরিবারকেও হারিয়ে ফেলে। বিক্রমও তার প্রশ্নের উত্তর পায়, কিন্তু তার জন্য সে অনেক মূল্যবান কিছু হারিয়ে ফেলেছে। আর আমি নিজেকে নন্দিনীর ভাগ্যের সাথে খুঁজে পাই। তাই এই কালটার তাদের ইয়াস্ত নিয়ে আমি আরও জানাবো, কারণ আমরা যতটুকু জেনেছি ততটা যথেষ্ট নয়, আরো অনেক কিছু আছে যা অজানা। আর আমি সেটা যতদিন না খুঁজে পাবো ততদিন শান্তিতে থাকতে পারবো না। এবার দেখা যায় সেই মহাযোদ্ধা মক্সাকে জেল থেকে ছাড়াতে একজন চলে আসে। সে সেই পুলিশ অফিসারকে খুন করে। আর ওইদিকে মিরাকেল যন্ত্র আবারও জেগে ওঠে। আর এরই সাথে সাথে এই গল্পটা এখানেই শেষ হয়, অর্থাৎ এই গল্পের দ্বিতীয় পার্ট আসতে চলেছে। আর সেখানেই আমরা জানতে পারবো যে এর পরবর্তীতে রিয়া আর কি সত্য খুঁজে পাবে আর কিভাবে ওই মিরাকেল যন্ত্রটাকে একেবারে শেষ করবে। যাকের পরবর্তী পার্ট যখনই আসবে তা আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।